আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা একটু আমাকে বলো তো যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি না। আর এই মেসেঞ্জার একটু শেয়ার করে দাও তোমাদের বোটানি মেসেঞ্জার গ্রুপটাতে তোমরা একটু শেয়ার করে দাও, একজনে শেয়ার করে দাও, বোটানি মেসেঞ্জার গ্রুপটাতে একজনে শেয়ার করে দাও। ওকে, অল গুড, ঠিক আছে। ওকে, আজকে আমরা কোষ বিভাজন এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। বোটানি ফার্স্ট অধ্যায়, মানে তোমাদের শর্ট সিলেবাসে ফার্স্ট অধ্যায় যেটা দিছে সেটা হচ্ছে বোটানি কোষ বিভাজন। এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা মোটামুটি কোষ চক্র পর্যন্ত পড়ব। তোমরা জানো যে কোষ বিভাজন চ্যাপ্টারটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছ, তো মোটামুটি সবাই কোষ বিভাজন কি সবাই জানো। তো আমাকে আলাদা করে নতুন করে কিছু বলতে হবে না, এটা তোমাদের নোন একটা টপিক, ক্লাস 8 থেকে পড়ে আসতেছ। তবুও আমি যদি কোষ বিভাজন নিয়ে কিছু একটা বলতে চাই, নর্মালি কোষ বিভাজন বলতে কি বোঝায় আমি শুরু করতেছি। নর্মালি কোষ বিভাজন কি, নর্মালি আমি যদি বলি কোষ বিভাজন কি, একদম সিম্পল, সেটা হচ্ছে কোষের বিভাজন বা যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে অসংখ্য কোষ সৃষ্টি করে ওটাই হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া। তার মানে যে প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি এটা কি, যে প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি হয়, তাই না? যে প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি হয়, এক কথায় যে প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি হয় ওটাই কিন্তু কোষ বিভাজন। তো বিভাজন মানে কি, যে একটা কোষ কি হবে বিভাজিত হয়ে অনেক দুইটা কোষ চারটা কোষ এভাবে তৈরি করবে, তাই না? যেমন মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ, মিওসিসে একটি কোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ, অ্যামাইটোসিসে একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ। তার মানে একটি কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হচ্ছে। দ্যাট মিনস যে প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে সেটাই হচ্ছে কোষ বিভাজন। সিম্পল, অনেক তোমরা এগুলো জেনে আসো। তো নতুন সৃষ্ট কোষগুলোকে আমরা কি বলবো? তো কোষের সংখ্যা তো বুঝলাম, যেমন ধরো একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ হলো, তো যে দুইটা নতুন কোষ সৃষ্ট হলো এগুলো আমরা কি বলবো? তার মানে দেখো, নতুন সৃষ্ট কোষকে অপত্য বা ডটার, হ্যাঁ ইংরেজিতে বলে কি, ডটার বানান বললে একটু বলবা, ডটার সেল বলে। তার মানে যে যে নতুন কোষগুলো সৃষ্টি হয়েছে ওই নতুন কোষগুলোকে বলা হয়, বাংলায় বলে অপত্য আর ইংরেজিতে বলে ডটার সেল। তার মানে যে নতুন কোষগুলো সৃষ্টি হচ্ছে এগুলো হচ্ছে কি অপত্য, মানে সন্তান আর কি। তো অপত্য বা ডটার সেল, এটাই তো মোটামুটি কোষ বিভাজন, তোমরা জানো। এবার আসো যে কোষ বিভাজন কয় প্রকার। তা আমি যদি জিজ্ঞেস করি যে কোষ বিভাজন কয় প্রকার, কোষ বিভাজন কত প্রকার, তোমরা কি বলবে? তোমরা সবাই জানো কোষ বিভাজন কত প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে কি মাইটোসিস, একটা হচ্ছে কি মাইটোসিস, আরেকটা হচ্ছে কি মিওসিস, এগুলো তো সবাই জানো, মিওসিস। আরেকটা হচ্ছে কি অ্যামাইটোসিস, আরেকটা হচ্ছে অ্যামাইটোসিস। তো কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। এই 3 ধরনের কোষ বিভাজন আমরা পড়ে থাকি। এই চ্যাপ্টারও কিন্তু এই 3 ধরনের কোষ বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এটা তো সিম্পল, আগে থেকেই জানো। কোষ বিভাজন বুঝলাম, কোষ বিভাজন অ্যাকচুয়ালি কোথায় হয়? একটা প্রশ্ন করলাম যে কোষ বিভাজন কোথায় হয়? কে বলতে পারবে কোষ বিভাজন কোথায় হয়? এটা ডিপেন্ড করে কোন ধরনের কোষ বিভাজন হচ্ছে। যদি বলি মাইটোসিস কোথায় হয়? দেহ কোষে। মাইটোসিস কোথায় হয়? দেহ কোষে। তাহলে আমি যদি বলি মাইটোসিস কোথায় হয়? দেহ কোষ। অ্যান্ড তোমরা জানো দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড। আমাদের ক্ষেত্রে চিন্তা করে যাদের প্রকৃত কোষ তাদেরই কিন্তু মাইটোসিস হয়। আর মাইটোসিস ঘটে
দেহ কোষে, যেটা হচ্ছে টয়েস এন মানে হচ্ছে ডিপ্লয়েড, প্রকৃত কোষে ঘটবে। তারপর মিওসিস, মিওসিস কোথায় হয়? মিওসিস এটা কোথায় হয় তোমরা সবাই জানো? মিওসিস হয় তোমার জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে, অনেকে বলবে জনন কোষে, মাতৃ কথাটা ইউজ করবে না ভাই, জনন কোষ না। মিওসিস জনন কোষ সৃষ্টি করে যায়, মানে শুক্রাণু আর ডিম্বাণু সৃষ্টি করে যায়, কিন্তু মিওসিস হয় জনন মাতৃকোষে, মাদার সেলে হবে সবসময়। আর জনন মাতৃকোষ অনেকে দিবে এন, কিন্তু এটা হচ্ছে টয়েস এন, এটা মাথায় রাখতে হবে। এটাও কিন্তু ডিপ্লয়েড, জনন মাতৃকোষে কিন্তু ডিপ্লয়েড, মাতৃ কথাটা ইউজ করছি, জনন কোষ না কিন্তু, এটা খেয়াল রাখবা। অ্যামাইটোসিস এটা কোথায় হয়? অ্যামাইটোসিস কোথায় হয়? প্রথমে আসো যে অ্যামাইটোসিস মানে কি জানো? মানে হচ্ছে নাই নয়, আর মাইটোসিস মানে হচ্ছে মাইটোসিস নয়। অনেকে মনে করবে অ্যামাইটোসিস হচ্ছে একটা মাইটোসিসের মতো, কারণ মাইটোসিসে একটা থেকে দুইটা সেল তৈরি হয়, অ্যামাইটোসিসে কিন্তু একটা থেকে দুইটা সেলের তৈরি হয়। তো অনেকে মনে কনফিউশন থেকে দুইটাই তো সেম, এটাও একটা থেকে দুইটা, এটা একটা থেকে দুইটা, তাহলে অ্যামাইটোসিস কি মাইটোসিস? তাই নামেই ক্লিয়ার করে দিছে, অ্যামাইটোসিস মানে হচ্ছে মানে হচ্ছে না, মাইটোসিস মানে হচ্ছে মাইটোসিস, তার মানে এটা মাইটোসিস না। অনেকে ভুল করবে, ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় হয়? এটা মূলত হয় বেশিরভাগ আদি কোষে। খেয়াল করো এটা কোথায় হয়? এটা হয় আদি কোষ। আদি কোষ কি হইতে পারে? যেমন এটা হতে পারে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, হ্যাঁ, তারপর সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই আদি কোষগুলোতে হয়ে থাকে। এখন অনেকে প্রশ্ন করে ভাইয়া যে অ্যামাইটোসিস কি সবসময় আদি কোষে ঘটে, প্রকৃত কোষে ঘটে না? অনেকে জিজ্ঞেস করে। তা আমি বলবো অ্যামাইটোসিস আদি কোষ এবং প্রকৃত কোষ দুটাইতেই ঘটে। ব্যাকটেরিয়া, এখানে ব্যাকটেরিয়া বানান ভুল লিখছি, ব্যাকটেরিয়া কিন্তু আদি কোষ, মানে এটার কোষগুলো সুগঠিত না। সায়ানো ব্যাকটেরিয়া আদি কোষ, এগুলোর কোষগুলো কি না, সুগঠিত না। তাহলে প্রকৃত কোষেও কি ভাইয়া হয়? হ্যাঁ, প্রকৃত কোষেও হয়। দেখো প্রকৃত কোষে কি কি হতে পারে? প্রকৃত কোষে হয়, প্রকৃত কোষেও হয় কি কি? যেমন ইস্ট চিনো না তোমরা? ইস্ট, ইস্ট হচ্ছে একটি এককোষী ছত্রাক। এরা হচ্ছে এককোষী, তবে এদের কোষটা সুগঠিত, মানে এরা হচ্ছে প্রকৃত কোষী। ইস্টেও কিন্তু অ্যামাইটোসিস হয়। শুধু কি ইস্ট প্রকৃত কোষে হয়? না, আরেকটা প্রকৃত কোষ আছে অ্যামিবা। তোমরা সবাই অ্যামিবাকে চিনো। অ্যামিবাও কিন্তু একটা সিঙ্গেল সেল, কিন্তু আদিকোষী, সরি প্রকৃত কোষী, মানে ও কোষটা সুগঠিত। শুধু এটা না, ইভেন কি তরুণাস্থিতেও হয়। তরুণাস্থির কোষ, আমাদের যে তরুণাস্থি আছে না, তরুণাস্থির কোষ কন্ড্রিওসাইট, এখানেও কিন্তু অ্যামাইটোসিস ঘটে। এটাও প্রকৃত কোষ, শুধু কি তরুণাস্থি না, আরেকটাতে ঘটে, সেটা হচ্ছে অ্যান্ডোস্পার্ম। অ্যান্ডোস্পার্মও ঘটে। তোমরা সবাই অ্যান্ডোস্পার্ম চিনো? ওই যেটা ভ্রূণকে, ভ্রূণের বাইরে যেটা একটা আবরণ থাকে অ্যান্ডোস্পার্ম, যেটা ভ্রূণকে নারিশ করে, ভ্রূণকে পুষ্টি দেয়, এটা হচ্ছে অ্যান্ডোস্পার্ম। অ্যান্ডোস্পার্মের সেলের সংখ্যাটাও কিন্তু এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বাড়তে থাকে। তার মানে অনেকে অ্যামাইটোসিস শুধুমাত্র মনে করে আদি কোষে হবে, বাট নট, এটা প্রকৃত কোষে হতে পারে। কয়েকটা এক্সাম্পল দিলাম, তো এগুলো একটু মনে রাখবা। এইসব ছোটোখাটো জিনিসগুলো এমসিকিউতে চলে আসে, তো পোলাপাইন কী করতে পারে না, ধরতে পারে না, ঠিক আছে? ওকে, দেখা যাচ্ছে পোলাপাইন কী করতে পারে না, ধরতে পারে না। তো আশা করি বুঝছো। এবার আরেকটা প্রশ্ন করতে পারে, আমি প্রশ্ন করে পারবো, কারণ প্রশ্ন করে পড়লে বুঝছো জিনিসটা তুমি মনে রাখতে পারবে। আরেকটা হচ্ছে এই যে বুঝলাম এগুলো হইল, এখন হচ্ছে যে কোষ বিভাজন কেন ঘটে, এটা একটা কারণ হতে পারে। যে এই যে কোষ বিভাজন আমরা যে পড়ে থাকি কোষ বিভাজন, একটা প্রশ্ন আমাদের মনে আসে না যে সেল কেন বিভাজিত হয়, দরকারটা কি, কিসের উদ্দেশ্যে? তো এই প্রশ্নটা আমি দেখি, আমি এটা একটু মুছে দিচ্ছি, এখানে জায়গা নেই, সো আমি একটু মুছে দিচ্ছি। আরেকটা প্রশ্ন আমি করতে পারি তোমাদেরকে, সেটা হচ্ছে কোষ বিভাজন কেন ঘটে? কোষ বিভাজন কেন ঘটে? আজকে কিন্তু সেল সাইকেল পড়াবো, এবং সেল সাইকেল কিন্তু অনেক ডিটেলস পড়াবো, কারণ এই টপিকটা বইয়ে যতটা সিম্পল আছে সেল সাইকেল ততটাও সিম্পল না।
এটা অনেক কিছু বুঝতে হয়। তো তোমরা থাকবা সেল সাইকেল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। কোষ বিভাজন কেন ঘটে? ফার্স্ট অফ অল আমি যদি মাইটোসিস কোষ বিভাজনের কথা বলি, মাইটোসিস কোষ বিভাজন কেন ঘটে, মিওসিস কোষ বিভাজন কেন ঘটে, হ্যাঁ, আর অ্যামাইটোসিস কোষ বিভাজন কেন ঘটে? মাইটোসিস কোষ বিভাজন এই জন্যই ঘটে কারণ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং জীবদেহ বৃদ্ধি পায়। মূলত মাইটোসিস যেহেতু দেহকোষে ঘটতেছে, এখানে আমি লিখছিলাম এর আগে, দেহকোষে যেহেতু ঘটতেছে, তো দেহকোষের সংখ্যা যদি বাড়ে তাহলে তোমার দেহও বাড়বে। যেহেতু মাইটোসিস দেহকোষে ঘটতেছে, যেহেতু দেহকোষের সংখ্যা বাড়তেছে, তাহলে তোমার দেহও বাড়তেছে। তার মানে মাইটোসিস অ্যাকচুয়ালি হয় কিসের জন্য? জীবের বৃদ্ধির জন্য, জীবের বৃদ্ধির জন্য। এখন যদি আমি বলি মিওসিস কিসের জন্য হয়, মিওসিস হয় জনন মাতৃকোষে। আর জনন মাতৃকোষে কেন হয়? এর উদ্দেশ্য হচ্ছে জনন কোষ তৈরি করা, মানে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করা। তার মানে বোঝাই যাচ্ছে তোমার বডিতে যদি শুক্রাণু আর ডিম্বাণু তৈরি না হয় তাহলে জাইগোট হবে না, তাহলে তোমার নতুন বাচ্চা হবে না, বা তুমি তৈরি হবে না। তাহলে তোমার যে সৃষ্টি হওয়াটা, এই সৃষ্টি হওয়াটার পিছনে মিওসিস সেল ডিভিশনই তো দায়ী। সো আমি এখান থেকে জাস্ট এটা বলতে পারি যে শুক্রাণু ডিম্বাণু তৈরি, তাই না? শুক্রাণু ডিম্বাণু তৈরি মারাত্মক লেভেলের একটা কাজ। এইগুলো না হলে কিন্তু আমরা সৃষ্টি হইতাম না। অ্যামাইটোসিস এটা কেন ঘটে তো বুঝতেই পারতেছ। ওই যে আদি কোষ বা প্রকৃত কোষ, এদের অ্যাকচুয়ালি কী করে? বংশবৃদ্ধি করে। এটার মাধ্যমে এরা কী করে? বংশবৃদ্ধি করে। যেমন ব্যাকটেরিয়া, আমি যদি বলি ব্যাকটেরিয়া কীভাবে বংশবৃদ্ধি করাবে, ব্যাকটেরিয়া অ্যামাইটোসিস প্রক্রিয়া একটা থেকে দুইটা ব্যাকটেরিয়াতে পরিণত হয়ে যাবে, তাহলে ব্যাকটেরিয়ার জেনারেশনটা হচ্ছে। ইস্ট একটা থেকে দুইটা ইস্টে পরিণত হবে, তাহলে ইস্টের জেনারেশনটা বাড়তেছে, অ্যামিবার জেনারেশনটা বাড়তেছে, তার মানে এটা বংশবৃদ্ধিতে। এটাই হচ্ছে কোষ বিভাজন ঘটার মেইন কারণ। তা আমি তিনটা কারণ দেখাইছি, বুঝতে পারছো? কারণ শুধুমাত্র এটা বললে হবে না, কারণ এটাও কোষ বিভাজন, এটাও কোষ বিভাজন, এগুলোর কারণগুলো তোমাকে মানেটাও জানতে হবে। তাহলে তাহলে তোমরা মোটামুটি এগুলো বুঝতে পারলে, তাহলে আস্তে আস্তে বুঝতে পারতেছো কোষ বিভাজন কী বা কেন ঘটে বা কোথায় হয়, এগুলো বুঝতে পারতেছো। এগুলো বেসিক জিনিস। তো এখন আমরা একটা জিনিস জানবো যে কোষ বিভাজনের একটু ইতিহাসটা যদি দেখি। কোষ বিভাজন সর্বপ্রথম অ্যাকচুয়ালি দেখেন ওয়াল্টার ফ্লেমিং 1882-তে, আবুল হাসান স্যারের বই এটাই আছে, 1882-তে উনি একটা সামুদ্রিক স্যালামান্ডার প্রাণীতে প্রথম কোষ বিভাজন কি করেন? স্যালামান্ডার প্রাণীতে কোষ বিভাজন দেখেন। এখন দেখো স্যালামান্ডারটার একটা সাইন্টিফিক নেম আছে। তোমরা কি স্যালামান্ডার চিনো? এটা হচ্ছে একটা কোন পর্বের একটা হয়তো প্রাণী, আমি ভুলে গেছি। আমি যখন ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম বোটানি, ওখানে কিন্তু একটা পর্বতে বা একটা ক্লাসে স্যালামান্ডার আছে। তো ওই স্যালামান্ডারটা দেখবা যে এটা অ্যাকচুয়ালি কী বা কোন পর্বের প্রাণী বা কোন ক্লাসের অন্তর্ভুক্ত, এগুলো একটু দেখবা। এটা আছে কিন্তু তোমার জুলজি চ্যাপ্টার 1-এ কিন্তু এই প্রাণীটার কোন ইয়াতে এটা আছে। আচ্ছা, স্যালামান্ডারের সাইন্টিফিক নেম আছে, এটা আমি যদি লিখি, সেটা কি লিখবো? ট্রাইটুরাস ম্যাকুলোসা। সাইন্টিফিক নেমটা একটু লিখো, কারণ এমসিকিউতে আসতে পারে। ট্রাইটুরাস ম্যাকুলোসা, এটা হচ্ছে স্যালামান্ডারটা সাইন্টিফিক নেম। এখানেই তিনি সর্বপ্রথম কোষ বিভাজনটা দেখতে পান। তাহলে কোষ বিভাজনটা অ্যাকচুয়ালি প্রথম কে দেখছেন বলতে পারো? ওয়াল্টার ফ্লেমিং। যদি এমসিকিউতে আসে তাহলে এটাই ওয়াল্টার ফ্লেমিংয়ের কথা লিখতে হবে, 1882 সালে। আর কোথায় দেখেন? এই প্রাণীটাতে দেখেন। এটা তো মনে রাখবা, সাথে সাইন্টিফিক নেমটাও মনে রাখবা, কারণ এমসিকিউতে কিন্তু সাইন্টিফিক নেমটাই তুলে দিবে। আচ্ছা, এতটুকু তো গেল, মোটামুটি বুঝতে পারলে ইতিহাসটা অ্যাকচুয়ালি কী। আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। এখন আমরা দেখব কি? অ্যামাইটোসিস সেল ডিভিশন। আচ্ছা, তোমাদেরকে তো আমি বললাম এটার নাম অ্যামাইটোসিস হয়েছে কেন? মানে হচ্ছে নাই। আচ্ছা লিখবা, তাহলে লিখো মানে হচ্ছে নাই, হ্যাঁ। আর মাইটোসিস মানে হচ্ছে মাইটোসিস। নাই মানে এটা নাই বলতে নয় লিখবা আর কি, এটা অ্যাকচুয়ালি নয়। মানে হচ্ছে নয়, তার মানে এটা হচ্ছে মাইটোসিস নয়। কেন মাইটোসিস নয় বলতেছে? কারণ এখানেও একটা থেকে দুইটা সেল তৈরি হয়, মাইটোসিসও কিন্তু একটা থেকে দুইটা সেল হয়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হিউজ, কারণ এটা খুব সরল টাইপসের কোষ বিভাজন, এখানে কোনো জটিল পর্যায় নাই। মাইটোসিসে কিন্তু 5টা পর্যায় আছে।
তাহলে এটার মধ্যে ডিফারেন্স আছে, যদিও দুইটা থেকে দুইটা সেল তৈরি হয়, একটা থেকে দুইটা, তাই এটাকে একটু স্পেসিফাই করে দিছে, দ্যাটস ওয়াই এটা অ্যামাইটোসিস। এবার আসো আমি তোমাদেরকে একটু বলি যে অ্যামাইটোসিস প্রক্রিয়া আরেক নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলতেছে? কারণ এই প্রক্রিয়ায় একটা সেল সরাসরি বিভক্ত হয়ে দুইটা সেলে পরিণত হয়, কোনো জটিল পর্যায়ে থাকে না। মাইটোসিসের মতো কোনো জটিল পর্যায়ে থাকে না, ডাইরেক্ট একটা সেল দুইটা সেলে পরিণত হয়ে যাবে ডাইরেক্ট। তার মানে দেখো, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ইস্ট, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ইস্টের ভিতরে এটা হচ্ছে যে ইস্টের নিউক্লিয়াস, এটা হচ্ছে কি ইস্টের নিউক্লিয়াস, এটা হচ্ছে ইস্টের সাইটোপ্লাজম, এই জিনিসটা হচ্ছে ইস্টের সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে একটা ইস্ট এক কোষী না, এটা হচ্ছে একটা ইস্ট, ধরো না এটা ব্যাকটেরিয়াও ধরতে পারো। প্রথমে কি হবে, প্রথমে ইস্টের নিউক্লিয়াস যেটা দেখতেছ এটা একটু লম্বা হবে। তাহলে খেয়াল করো, প্রথমে দেখো এই যে লাল কালারের নিউক্লিয়াসটা দেখতেছো না, এই নিউক্লিয়াসটা একটু লম্বা হয়েছে, দেখছো? এই দেখো এই নিউক্লিয়াসটা একটু লম্বা হয়েছে, নিউক্লিয়াসের ভিতর যে নিউক্লিওলাসটা আছে না ওইটাও ধরো একটু লম্বা হবে, এই যে এটাও লম্বা হবে, কারণ স্বাভাবিক বাইরের জিনিসটা যদি লম্বা হয় ভেতরেরটাও তো লম্বা হবে। তাহলে নিউক্লিয়াসটা প্রথমে লম্বা হয়েছে, আবার দেখো নিউক্লিয়াসটা ভিতরের দিকে একটু ঢুকে গেছে, তো সাথে সাথে সাইটোপ্লাজমে কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে। তাই মানে দেখো এই যে আমি যদি সাইটোপ্লাজমটা আঁকি, সাইটোপ্লাজমটাও কিন্তু দেখো এই যে ভিতরের দিকে ঢুকে গেছে, দেখছো? তার মানে সাইটোপ্লাজমটাও ভিতরের দিকে ঢুকে গেছে, নিউক্লিয়াসটা লম্বা হয়েছে আর একটু ভিতরের দিকে ঢুকে গেছে। এবার এখানে কি হবে যে এটা আস্তে আস্তে এই যে ভিতরে যে কালো জিনিসটা দেখতেছ, নিউক্লিওলাস, এটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ দেখো এটা এভাবে লম্বা হয়ে যাইতে একটা টান পড়বে, টানের কারণে এটা এভাবে দুই পাশে চলে যাবে। তার মানে ঘটনা কি ঘটবে দেখো, আমি যদি এটা একটু দেখাই, সিম্পল একটা সেল ডিভিশন, এই দেখো আমাদের নিউক্লিয়াস যে লম্বা হয়েছে এটা আরো বেশি ভিতরে ঢুকে যাচ্ছে, এই দেখো এই দুইটা আলাদা হয়ে গেছে, এই যে এটা একটা ডট, এটা একটা ডট, এই দুইটা আলাদা হয়ে গেছে। এবং দেখো সেলের যে সাইটোপ্লাজমটা আরো ভিতরের দিকে ঢুকে গেছে, নিউক্লিয়াসটা আরো ভিতরের দিকে ঢুকে গেছে। এখন কি হবে, এটা এদিক দিয়ে ভিতরে ঢুকতে এদিক দিয়ে একটা ক্লিভেজ হওয়ার কারণে এটা আলাদা হয়ে যাবে, পাশাপাশি সাইটোপ্লাজমটা ভিতরে ঢুকতে একটু ক্লিভেজ হয়ে যাবে। তো ক্লিভেজ হয়ে যাওয়ার কারণে কি হবে, এখানে তুমি একটা সেল পাবে, এবং সেলে এভাবে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। এই সিম্পল, একদম সিম্পল। এই যে দেখো এখানে কোনো জটিল পর্যায়ে আছে, ডাইরেক্ট একটা সেল সরাসরি দুইটা সেলে পরিণত হয়েছে। ধরো এটা হচ্ছে একটা ইস্ট সেল, এই দুইটা হচ্ছে তার বাচ্চা, কারণ ইস্ট বলছি বংশবৃদ্ধি করে, এগুলো হচ্ছে তার বাচ্চা, বংশবৃদ্ধি করে না। তো এই ইস্ট সেল জাস্ট সিম্পল একটা প্রসেস, এবং সিম্পল প্রসেসের সাহায্যে দুইটা অপত্য সেলে তৈরি হলো। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছো। তো নর্মালি একটু অ্যামাইটোসিস এটাই প্রত্যক্ষ কোষ বিভাজন এই জন্যই বলে কারণ সরাসরি হয়। ওকে, এবার আসো অ্যামাইটোসিস নিয়ে কিছু কথা জানতে হবে। যেমন নাম্বার 1 কই লিখবো, এখানেই লিখি। নাম্বার 1, অ্যামাইটোসিস এই যে কোষ বিভাজনটি সরল ধরনের, তাই না? বিভাজনটি সরল ধরনের, মানে কোনো ধরনের জটিল পর্যায় নাই। নাম্বার 2, এটা নিয়ে একটু কি জানতে হবে, সেটা হচ্ছে যে এটি আদি কোষে ঘটে। এটি কোথায় ঘটে? আদি কোষে ঘটে, মূলত আদি কোষে ঘটে, কিন্তু পাশাপাশি প্রকৃত কোষেও ঘটে। পাশাপাশি আমরা এক্সাম্পল দেখছিলাম না তখন, প্রকৃত কোষে কিভাবে ঘটে, প্রকৃত কোষেও ঘটে, বুঝতে পারলা? তারপর আর কি জিনিস জানতে হবে, এই যে প্রক্রিয়াটা তুমি দেখতেছ, এই প্রক্রিয়ায় কিন্তু কখনো তুমি কি দেখছো এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হইতে? তার মানে এখানে কোনো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না, স্পিন্ডল যন্ত্র
সৃষ্টি হয় না। তোমরা জানো কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়া। এখানে কেন স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না সেটার যুক্তি তোমরা দাও। কারণ এটা একটা আদি কোষ, এর কোষটা সুগঠিত নয়, এর কোষ যদি সুগঠিত না হয় এখানে নর্মালি সেন্ট্রোসোম থাকবে না। আর সেন্ট্রোসোম তোমরা জানো সেন্ট্রোসোম থাকলে কিন্তু ওখান থেকে মাইক্রোটিউবুল নিঃসরিত হয়ে কি তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এ তো বেচারা আদি কোষ, এর তো ভাই কি নাই, সেন্ট্রিওল নাই। কারণ আদি কোষে অঙ্গাণু থাকে না রাইবোজোম ছাড়া, রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না। তাহলে এর সেন্ট্রোজোম না থাকলে এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করবে করতেই, কারণ সেন্ট্রোজোমেই তো সেন্ট্রিওল নিক্ষেপ করে মাইক্রোটিউবুল নিক্ষেপ করে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। দ্যাটস ওয়াই কোনো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না। কেন সৃষ্টি হয় না এটাও মনে রাখবে। ওকে, 4 নাম্বার কি মনে রাখতে পারো, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি হয় না। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে না। তোমরা কি একবারও আমাকে দেখছো যে আমি নিউক্লিয়ার মেমব্রেনটাকে বাদ দিছি? এই যে নিউক্লিয়ার মেমব্রেন লাল কালার যেটা দেখছো, এটা কখনো আমি গায়েব করতে দেখছি, ডিসঅ্যাপিয়ার করতে দেখছো, ডট ডট দিতে দেখছো? তাহলে নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু ইনট্যাক্ট আছে, নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু কখনোই বিলুপ্তি ঘটে নাই। এই কথাগুলো একটু জানতে হবে। সো এটাই জানতে হবে। আর এক্সাম্পল মনে রাখবে। 5 নম্বর কি মনে রাখবে, এক্সাম্পল কোথায় কোথায় ঘটে। এই যে আমি কিন্তু এর আগেই কিন্তু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাই এখানে আমার আর লেখার দরকার নেই। এর আগে আমি বলছি ব্যাকটেরিয়াতে হয়, সায়ানোব্যাকটেরিয়াতে হয়, তরুণাস্থিতে হয়, তারপর অ্যান্ডোস্পামে হয়, এগুলো বলে দিছি। তো তোমরা একটু ইস্টে হয়, সো তোমরা একটু দেখে ফেলবা। তাহলে মোটামুটি অ্যামাইটোসিস তোমরা বুঝলা। যদি অ্যামাইটোসিস বুঝে থাকো তাহলে আমরা একটু মাইটোসিস নিয়ে দেখি। মাইটোসিস বেশি ডিটেলস পড়বো না, মানে ডিটেলস পড়বো না বলতে মাইটোসিস জাস্ট একটু ধারণা নাও, তারপর আমরা সেল সাইকেলে চলে যাব। সেল সাইকেলের পরে কিন্তু আমরা মাইটোসিস ভালোভাবে পড়বো। তো একটু মাইটোসিসের ধারণা নাও। ওকে, এটা আমি মুছে দিচ্ছি। ওকে, এটা আমি মুছে দিচ্ছি। ওকে, এবার আসো মাইটোসিস নিয়ে একটু জানি। সবাই কম বেশি মাইটোসিস সম্বন্ধে পরিচিত, কারণ ক্লাস 8 থেকে আমরা মাইটোসিস পড়ে আসতেছি। ক্লাস 8 থেকে তো মাইটোসিস সম্বন্ধে সবাই একটু ভালোই জানে। তো মাইটোসিস সেল ডিভিশন অ্যাকচুয়ালি কোথায় ঘটে তোমরা জানো, দেহকোষে ঘটে। কারণ দেহকোষে যদি মাইটোসিস ঘটে, দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়, দেহটা বৃদ্ধি পায়। তার মানে একটা জীব যখন ছোট থাকে সে বড় হয় কিসের কারণে? মাইটোসিস সেল ডিভিশনের কারণে। কারণ সে যখন ছোট ছিল তার দেহকোষ কম ছিল, আস্তে আস্তে দেহকোষের সংখ্যা বৃদ্ধি, মাইটোসিস হওয়াতে দেহকোষের সংখ্যা বাড়তেছে, আর দেহকোষের সংখ্যা বাড়লে সে আস্তে আস্তে বড় হচ্ছে। একটা ছোট জীব যখন একটা প্ল্যান্টের চারা অবস্থায় ছিল, সেও কিন্তু একসময় বড় হয়। কার কারণে? মাইটোসিস সেল ডিভিশন, কারণ দেহকোষের সংখ্যা বাড়তেছে। একটা মানুষ বাচ্চা ছিল, বাচ্চা থেকে এই যে আমি বাচ্চা ছিলাম, এই যে আমি এত বড় আজকে, কার কারণে? মাইটোসিস সেল ডিভিশন কারণে। কারণ আমার যখন বাচ্চা অবস্থায় ছিলাম তখন কিন্তু সেল কিন্তু অনেক কম ছিল। দেহকোষের কথা বলতেছি। তো দেহকোষের সংখ্যা বৃদ্ধি ঘটছে, এটার মাধ্যমে আমিও বড় হয়ে গেছি, তোমরাও বড় হয়ে গেছো। তো তোমাদেরকে আর বাচ্চাও বলা যাবে না, ঠিক আছে? সো মাইটোসিস সবাই মোটামুটি জানো দেহকোষে ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে তো উদ্ভিদেরও দেহকোষ আছে। উদ্ভিদের দেহকোষ ঘটে যেমন কাণ্ডের শাখা পোশাকায়, কাণ্ডতে ঘটে, কাণ্ডের শীর্ষে ঘটে, মূলের শীর্ষে ঘটে। তো মূল বড় হয়, কাণ্ড বড় হয়। কেন বড় হয়? মাইটোসিস ঘটে, উদ্ভিদও বড় হয়, ঠিক আছে? আচ্ছা, মাইটোসিসকে আমরা নর্মালি বলে থাকি সমীকরণিক কোষ বিভাজন। কারণ মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে এবং মাতৃকোষ যেরকম হয়, অপত্য কোষ মানে ডটার সেলও কিন্তু ততগুলো ক্রোমোজোম থাকে। ডটার সেলের কোয়ালিটিটাও মাদারের মতো হয়। বলা হয় না যে মায়ের মতো হয়েছে, তার মানে কি মায়ের কোয়ালিটি সব পাইছে আর কি। মায়ের ক্রোমোজোম যতগুলো ছিল, ডটার সেলের ক্রোমোজোম ততগুলা, মায়ের গুণ যেগুলা ছেলেও পাইছে, ছেলে মেয়েও পাইছে, মায়ের গুণ পাইছে, কোয়ালিটিও সেম। তো এটাই বলা কি, এটাই হচ্ছে মাইটোসিস, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে অ্যাকচুয়ালি আমি যদি বলি মাইটোসিস ঘটার আগে এখানে 2 ধরনের ডিভিশন ঘটে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। দেখো ক্যারিওকাইনেসিস মানে কি, এই ওয়ার্ডটাকে যদি তুমি ভাঙো এখানে 2টা ওয়ার্ড পাবে। একটা হচ্ছে ক্যারিয়ন প্লাস কাইনেসিস। দেখো ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তোমরা সবাই নিউক্লিয়াস ছিল। আর কাইনেসিস মানে হচ্ছে ডিভিশন। তার মানে ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন। সাইটোকাইনেসিসটা যদি ভাঙো এটা হচ্ছে
সাইটোস প্লাস কাইনেসিস। তো সাইটোস মিন্স তোমরা বুঝতেছই সাইটোপ্লাজম আর কাইনেসিস মিন্স ডিভিশন। তার মানে এখানে সাইটোপ্লাজমের ডিভিশন ঘটে। তার মানে মাইটোসিস বুঝতে গেলে দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। এখন চিন্তা করো আগে কোনটা হবে, এটা হবে না এটা হবে? তো মাথা রাখবা সবসময় আগে এটা হবে। তার মানে লিখে রাখো আগে এর বিভাজন ঘটবে, আগে এর বিভাজন ঘটবে পরে ঘটবে এটার। তার মানে আগে ঘটবে ক্যারিওকাইনেসিসের বিভাজন মানে নিউক্লিয়াসের ডিভিশন, তারপর সাইটোপ্লাজমের ডিভিশন মানে সাইটোকাইনেসিস ঘটবে। এটা আগে এটা পরে। তো মাইটোসিসের ক্ষেত্রে দেখো কি হয়, মাইটোসিসের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস হয় একবার। দেখো ক্যারিওকাইনেসিস হয় একবার আর সাইটোকাইনেসিস হয়ও একবার। তাহলে দেখো মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, ক্যারিওকাইনেসিস হয় একবার এবং সাইটোকাইনেসিসও হয় কি একবার। এটা একটু মাথায় রাখতে হবে। কিভাবে? যেমন দেখো এই যে দেখো একটু এখানে দেখো, আমি এদিকে একটু মুছে দিই, একটু দাঁড়াও। ধরো এটা হচ্ছে আমাদের একটা সেল এবং এই সেলের ভিতরে আছে নিউক্লিয়াস, হ্যাঁ, আর নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম। আমি ধরো এখানে দুইটা ক্রোমোজোম দিলাম। তো প্রথমে দেখো এই যেটা দেখতেছো কি, যে সেলটা তুমি দেখতেছো এটা হচ্ছে আমাদের মাতৃ সেল মানে মাদার সেল। এখন এটা থেকে দুইটা তৈরি হবে কিভাবে? প্রথমে দেখো এখানে যে ক্রোমোজোমটা দেখতেছো নিউক্লিয়াসের যে ক্রোমোজোম, তো ক্রোমোজোমের ডিভিশন ঘটবে একবার, ক্রোমোজোমের ডিভিশন একবার। আচ্ছা এটা সাইটোকাইনেসিস না লিখে সাইটোকাইনেসিসটা এমনিও হবে। তো এটা একটু লেখো যে ক্রোমোজোমের ডিভিশন ঘটবে একবার, ক্রোমোজোম ডিভিশন ঘটবে একবার। তাহলে দেখো ক্রোমোজোম যদি একবার ডিভিশন ঘটে তাহলে এখানে দুইটা ক্রোমোজোম থেকে কয়টা হবে? চারটা ক্রোমোজোম হবে। তাহলে সাপোজ এখন দেখো এখানে কি হচ্ছে, চারটা ক্রোমোজোম পাচ্ছি। দেখো এই যে চারটা ক্রোমোজোম, কারণ ক্রোমোজোমের ডিভিশন মানে ক্রোমোজোম নাম্বার বৃদ্ধি পাবে, একবার হইল। এবার মাঝখান দিয়ে নিউক্লিয়াসের ডিভিশন ঘটবে। তাহলে নিউক্লিয়াসের ডিভিশন যদি ঘটে, দেখো এদিক দিয়ে আমি লিখি নিউক্লিয়াস ডিভিশন একবার। তাহলে নিউক্লিয়াসের ডিভিশন যদি একবার ঘটে, একটা থেকে আমরা কয়টা নিউক্লিয়াস পাবো? দুইটা নিউক্লিয়াস পাবো। তাহলে দেখো এই যে সেল, এই যে এখানে একটা নিউক্লিয়াস পাচ্ছি, এই যে এখানে একটা নিউক্লিয়াস পাচ্ছি। তাহলে এই নিউক্লিয়াসের চারটা ছিল না, এটা বন্টিত করে দাও, এখানে দুইটা ক্রোমোজোম, এখানেও দুইটা ক্রোমোজোম। তাহলে নিউক্লিয়াসের ডিভিশনে একবার, দ্যাটস ওয়াই দুইটা। এবার এদিক দিয়ে কি ঘটবে? সাইটোপ্লাজমের ডিভিশন ঘটবে, দুইটা সেল কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে এখন এখানে কি হবে? সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস হওয়ার কারণে এই দুইটা সেল সাইটোপ্লাজম আলাদা হয়ে যাবে, মানে দুইটা সেলই আলাদা হয়ে যাবে। এই যে দুইটা সেল আলাদা হয়ে যাচ্ছে, দেখছো? এবং দেখো দুইটা সেলে কিন্তু দেখো এখানেও ক্রোমোজোম দুইটা, এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোম দুইটা, এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোম দুইটা। দেখো মাদার সেলে দুইটা ক্রোমোজোম ছিল, ডটার সেলগুলোতেও দুইটা ক্রোমোজোম। তার মানে ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকছে, ধ্রুব থাকছে। এবং মায়ের কোয়ালিটি যেরকম হবে, অপত্য কোষগুলোর কোয়ালিটিও কিন্তু সেরকম হবে। তাই আমরা মাইটোসিস সেল ডিভিশনকে বলি ইকুয়েশনাল সেল ডিভিশন অর সমীকরণিক সেল ডিভিশন। তাহলে মাইটোসিসকে আমরা কি বলতে পারি? সমীকরণিক সেল ডিভিশন। এটা 2 নম্বরে অনেক সময় আসে যে মাইটোসিসকে কেন সমীকরণিক সেল ডিভিশন বলা হয়, কারণ মাদার সেলে দুইটা ক্রোমোজোম যেহেতু আছে, ডটার সেলেও দুইটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকতেছে, মায়ের কোয়ালিটি যেরকম অপত্য কোষগুলোর কোয়ালিটিও সেরকম। দ্যাটস ওয়াই এটাকে সমীকরণিক সেল ডিভিশন বলা হয়।
এবং মনে রাখবা এই যে ক্যারিওকাইনেসিস, এই ঘটনাটা সর্বপ্রথম কে দেখছেন এটাও মনে রাখবা। এই ক্যারিওকাইনেসিস দেখছেন বিজ্ঞানী শ্লাইকার। এই ক্যারিওকাইনেসিস সর্বপ্রথম দেখছেন বিজ্ঞানী শ্লাইকার। কত সালে আমি যদি একটু লিখি 1879 সালে, এটা একটু মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে। 1879 সালে বিজ্ঞানী শ্লাইকার ক্যারিওকাইনেসিস সর্বপ্রথম দেখতে পান। আর যদি বলে মাইটোসিস কোষ বিভাজনের আবিষ্কারককে বা পুরা কোষ বিভাজনের আবিষ্কারককে, তা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। কত সালে? 1882 সালে। যদি বলে পুরা সেল ডিভিশনের আবিষ্কারককে অথবা মাইটোসিস সেল ডিভিশনের আবিষ্কারককে, তাহলে আনসার আসবে ওয়াল্টার ফ্লেমিং। কত সালে? 1882 সালে। এটাই একটু জানতে হবে। তো আমরা মোটামুটি মাইটোসিসও কি বুঝলাম আর অ্যামাইটোসিসও কি বুঝলাম। এবার আমরা একটু সেল সাইকেল টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে যেভাবে আছে আমি সেভাবে আগাচ্ছি। দেখো এবার আমি একটু সেল সাইকেল, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেল সাইকেল বুঝতে হবে। সেল সাইকেল এটা একটু বুঝতে হবে। দেখো আমরা কিন্তু একটা মহা গুরুত্বপূর্ণ টপিকে বলেছি, আর এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ এখানে আমি বইয়ের বাইরে অনেক কিছু পড়াবো যাতে তোমার বইটা খুললে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, একটু মনোযোগ দিতে হবে। প্রথমে আসো, সেল সাইকেল টপিকটা কি বা এটা কি, সেল সাইকেলটাই বা কি একটু চিন্তা করে এভাবে যে এটা আমরা হচ্ছে এই যে আমরা, এটা হচ্ছে একটা মানুষ, মানে আমরা না, এটা হচ্ছে আমরা আর কি, বা এটা আমি বা তুমি, ধরো তুমি আর কি, এটা হচ্ছে তুমি। তো এটা হচ্ছে একটা মানুষ, আর ধরো এই যে এই জায়গায় এটা হচ্ছে একটা সেল, তাহলে এটা ধরো একটা সেল, জাস্ট একটা সেল, ক্ষুদ্র জিনিস। আর এটা হচ্ছে একটা ধরো হিউম্যান, মানুষ। ঠিক আছে, তো মানুষ সম্ভবত কতটুকু লম্বা হতে পারে? যেমন ধরো এই মানুষটা হচ্ছে তোমার 2 মিটার লম্বা। আর এই সেল তো আণুবীক্ষণিক, মাইক্রোস্কোপ লাগে, তো সেল ধরো এটা হচ্ছে 100 মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে বুঝো কত ছোট? 10⁻⁻6। 10⁻⁻6 মানে বুঝতে পারতেছো একটা সেল কত ছোট? খালি চোখে তো দেখতেই পারবে না, মাইক্রোস্কোপ লাগবে। সো এখান থেকে আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছি, এই যে মানুষটা, এই মানুষটা একদিন ছোট ছিল, বাচ্চা ছিল। তো বাচ্চা অবস্থায় যখন ছিল, তো বাচ্চা অবস্থা থেকে সে একসময় বড় মানুষে পরিণত হয়েছে। তার মানে এই মানুষটার বৃদ্ধি ঘটছে। সে যখন ছোট ছিল তখন তো ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়ে গেছে, মানে কি তার বৃদ্ধি ঘটছে। তার মানে এই মানুষটার কি ঘটছে? বৃদ্ধি ঘটছে। ছোট থেকে বড় হয়েছে, বাচ্চা থেকে এখন সাবালক হয়ে গেছে না? আচ্ছা, বৃদ্ধি ঘটছে। প্লাস এই মানুষটা এখন চাইলে পরিণত হয়ে গেছে, চাইলে বিয়ে করে বাচ্চা উৎপাদন করতে পারবে। তার মানে সে বৃদ্ধি তো ঘটলো, সে নিজেকে যথেষ্ট ম্যাচিওর মনে করতেছে এবং সে বিয়ে করে আবার কি দিতে পারবে? বাচ্চা দিতে পারবে। সে বিয়ে করে আবার কি দিতে পারবে? বাচ্চা দিতে পারবে। এতটুকু তো বুঝতে পারছো। এবার আসে সেলের কথা। একটা সেল, মানুষের বডির কথা যদি বলে, মানুষের বডিতে ট্রিলিয়ন সেল, ট্রিলিয়ন সেল, ট্রিলিয়ন মানে অনেক বেশি, বিলিয়নের চেয়ে উপরে। তো ওই একটা সেলের কথা বলতেছি। এখন এই সেলেরও কিন্তু মানুষের মতো বৃদ্ধি আছে এবং বাচ্চাও দিতে পারে, মানে বাচ্চা দিতে পারে মানে কি? সেল ডিভিশন। মানে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, সেল ডিভিশন। ওর বাচ্চা দেওয়া মানে কি? ওর বাচ্চা দেওয়া মানে সেল ডিভিশনের মধ্যে একটা থেকে দুইটা হবে, তাহলে দুইটা বাচ্চা। তার বাচ্চা বলতেছি আর কি, নর্মালি বাচ্চা বলবো না, যে নর্মালি সে অপত্য সেল দিতে পারে বা সেল ডিভিশন করতে পারে। দেখো মানুষও কিন্তু বৃদ্ধি আছে, বাচ্চা দিতে পারবে। একটা সেলেরও কিন্তু আবার বৃদ্ধি আছে। একটা সেল নর্মালি ছোট থাকে, বুঝছো? তো ধরো নাও এই সেল এতটুকু, বুঝছো? এটা হচ্ছে একটা সেল। সেলটা কিন্তু এতটুকু থাকলেও এ কিন্তু একটা সময় গিয়ে এত বড় হয়ে যাবে। তার মানে এই সেলটার কিন্তু বৃদ্ধি আছে মানুষের মতো। মানুষ যখন ছোট ছিল না, বৃদ্ধি করছে। আবার এ এখন নিজেকে ম্যাচিওর মনে করতেছে মানুষের মতো। সে এখন ম্যাচিওর, সে বিয়ে করতে পারবে, সে বিয়ে করে বাচ্চা দিতে পারবে। সে মনে করতেছে হ্যাঁ আমি এখন যথেষ্ট ম্যাচিওর, আমি যথেষ্ট প্রস্তুতি নিছি বিয়ে করার, আমি এখন বিয়ে করব এবং আমি 2টা বেবিস দিব, 2টা বেবি।
দুইটা বেবি, এই যে দুইটা বেবি দিল, তার মানে তার কি ঘটলো? ডিভিশন ঘটলো। এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সেলের এই ঘটনাটা, এই যে সেলের এই ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে সেল সাইকেল। একদম সোজা। অনেকে সেল সাইকেল টার্মটা বুঝে না। সেল সাইকেল মানে হচ্ছে তোমার সেলের জীবনকাল, এটা লিখা। সেল সাইকেল মানে হচ্ছে সেলের জীবনচক্র, সেলের জীবনচক্র। একটা সেল সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার সময় সময় সে সাথে বড় হবে না। কারণ আমরা যখন সৃষ্টি হয়েছি আমরা কি বড় ছিলাম? আমরা তো ছোট ছিলাম। তো সেল যখন সৃষ্টি হবে সেলও কিন্তু ছোট থাকবে, আস্তে আস্তে সেও কিন্তু বড় হবে। দেখো সে আস্তে আস্তে বড় হয়েছে, এখন সে নিজেকে এনাফ ম্যাচিউর মনে করতেছে, এমন অনেক প্রিপারেশন নিচ্ছে সে বিয়ে করার। কারণ সে নিজেকে যথেষ্ট কি বলবো, যথেষ্ট প্রিপেয়ার করে ফেলছে, প্রিপেয়ার করে সেও বাচ্চা দিয়ে ফেলছে। তার বাচ্চাগুলো ছোট ছোট, এও এক সময় বড় হবে, বৃদ্ধি ঘটবে, বড় হবে এবং এও বাচ্চা দিবে। এটাই হচ্ছে সাইকেল, মানে এভাবে চলতে থাকবে। দেখো এও বেবিস না, এও এক সময় বড় হবে না? এও বড় হওয়া মানে কি? এই যে বৃদ্ধি হওয়া, আবার এ যখন বড় হবে এও বাচ্চা দিবে না? মানে এই চক্রটা চলতে থাকবে না? এটাই হচ্ছে সেল সাইকেল, মানে সেলের জীবন চক্র। সোজাভাবে বুঝো, সেটা হচ্ছে একটা সেল যখন সৃষ্টি হয় সেলটা ছোট থাকে। তা আমি একটু লিখতেছি, দেখো এটা হচ্ছে সেলের সৃষ্টি, এটা হচ্ছে সেলের বৃদ্ধি, আর এটা হচ্ছে সেলের বিভাজন। তাহলে দেখো একটা সেল সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার সময় সে ছোট থাকবে, আস্তে আস্তে সে বড় হবে। দেখছো বড় হয়ে গেছে, বৃদ্ধি করছে, বৃদ্ধির পর সে নিজেকে যথেষ্ট প্রিপেয়ার করছে, প্রিপেয়ার করে সে বাচ্চা দিছে, মানে সে ডিভিশন করছে, এই যে বিভাজন। এই যে পুরা প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে সেল সাইকেল। মানে সহজে বলতে পারো এটা হচ্ছে একটা সেলের জীবন চক্র। আমাদের মতো, আমাদেরও কি বাচ্চা ছিলাম, বড় হয়েছি, বড় হওয়ার পর কী করবো? বিয়ে করবো, বিয়ে করে কী দিব? আবার বাচ্চা দিব, আবার ওই বাচ্চাগুলো বড় হবে, ওই বাচ্চাগুলো বড় হবে, বড় হয়ে তারাও বিয়ে করবে, তারাও বিয়ে করে তারাও বাচ্চা দিবে, আবার তার বাচ্চাগুলো কী হবে? বড় হবে, বড় হয়ে তারাও বিয়ে করবে, তারাও আবার বাচ্চা দিবে। এবার চলতে থাকবে, এটাই তো সাইকেল। এভাবে কি থাকবে? চলতেই থাকবে। এটাই হচ্ছে কি সাইকেল। তো আশা করি সেল সাইকেল জিনিসটা আমি তোমাদেরকে ধরাই দিতে পারছি যে অ্যাকচুয়ালি সেল সাইকেল বলতে কি বুঝাইতে যাচ্ছে। সো ভালো করে মনে রাখো, সেলের বৃদ্ধি এবং প্রথমে সে তো সৃষ্টি হবে না, সৃষ্টি হয়ে আস্তে আস্তে বড় হবে, বড় হইতে হবে তো না, সৃষ্টির সময় তো সে বাচ্চা থাকবে, বড় হয়ে সে নিজেকে এনাফ প্রিপেয়ার করে সেও বিভাজন করে তার বাচ্চা দিবে। এটাই হচ্ছে সেল সাইকেল। তো আশা করি আমি সেল সাইকেলটা কি তোমাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি। এবার আসো, এটা তো বেসিক জিনিস। এবার আসো যে কিছু সেল আছে যেগুলা সহজে বিভাজিত হয়, খুব দ্রুত বিভাজিত হয়, দ্রুত। মানে কিছু মানুষ আছে যারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, কিছু মানুষ আছে একদম বিয়েই করবে না, সালমান খান। কিছু মানুষ আছে সালমান খান যারা কি করবে না, বিয়ে করবে না। সালমান খান কিন্তু এখানে বিয়ে করেনি, আচ্ছা যাই হোক। আর কিছু মানুষ আছে দেরিতে বিয়ে করবে, যেমন আমাদের রেলমন্ত্রী না, এখন কি রেলমন্ত্রী জানি না, আমাদের রেলমন্ত্রী কিন্তু 70 বছর বয়সে বিয়ে করছে। তার মানে কিছু সেল আছে তাড়াতাড়ি বিভাজিত হয়, দ্রুত বিভাজিত হয়, কিছু সেল আছে একেবারে বিভাজিতই হয় না, কিছু সেল আছে অনেক পরে গিয়ে কোনো এক সময় বিভাজিত হয়। তার মানে ধরো দ্রুত যেগুলো বিভাজিত হয়, দ্রুত বিভাজিত হয় যেগুলা, ওই সেলগুলো কারা? তোমাদের বইয়ে দুইটা কথা লিখছে, একটা হচ্ছে মেরিস্টেম সেল, একটা হচ্ছে মেরিস্টেম সেল, এটা হচ্ছে উদ্ভিদে থাকে মনে রাখবে, এটা হচ্ছে প্লান্টে। আর একটা হচ্ছে তোমার কি বলবো, এমব্রায়োজেনিক সেল বা বাংলা লিখি ভ্রূণ কোষ। আরেকটা হচ্ছে ভ্রূণ কোষ। তোমরা জানো যে ভ্রূণ কোষে কিন্তু 3টা লেয়ার থেকে কোষের, ওই কোষগুলো কিন্তু বিভাজিত হয়ে হয়ে আমাদের দেহত্বক গঠন করে। যেমন আমি যদি বলি অ্যান্ডোডাম কি গঠন করে, অ্যান্ডোডাম গঠন করে আমাদের ভিতরের ত্বক, মেসোডাম মাঝখানের ত্বক, আর আরেকটা কি একটোডাম হচ্ছে বাইরের ত্বক। তাহলে এই ভ্রূণ কোষটি কিন্তু তাড়াতাড়ি বিভাজিত হতে হবে, কারণ তাকে অনেক বেশি কোষ তৈরি করতে হবে। তো ভ্রূণ কোষ কিন্তু তাড়াতাড়ি বিভাজিত হয়, ওকে, মানে তার সেল সাইকেলটা দ্রুত হয়, তার সেল সাইকেলটা কি হয়, দ্রুত হয়, তার সে তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। তারপর মেরিস্টেম সেল প্লান্ট, এও কিন্তু তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, মানে তেও তত তাড়াতাড়ি বিভাজিত হয়। কিভাবে? সেটা হচ্ছে যে প্লান্টের যে রুট আছে, রুট মানে মূলের যে শীর্ষে, মূলের শীর্ষে কিন্তু এই মেরিস্টেম সেলগুলো থাকে। আর মূলের যে শীর্ষ, মূলটা যে বড় হবে এই মেরিস্টেম সেল ডিভিশনের কারণে তাড়াতাড়ি বড় হবে। তোমরা দেখবা একটা গাছের মূল এবং শাখা কাণ্ডগুলা তাড়াতাড়ি বড় হয়, অন্যান্য জায়গাগুলো বড় না হলেও মূল এবং কাণ্ড তাড়াতাড়ি বড় হয়। কারণ কি?
কারণ মেরিস্টেম সেল আছে ওখানে, আর মেরিস্টেম সেল দ্রুত বিভাজিত হয়, যার কারণে ওদের দৈহিক বৃদ্ধিটাও তাড়াতাড়ি ঘটে। তারপর আমি বলতে পারি, আর কি বলতে পারি, এটা হচ্ছে দ্রুত বিভাজিত। বিভাজিত হয় না এরকম কিছু সেল দেখো, বিভাজিত হয় না মানে বিয়ে করে না, বিভাজিত হয় না এরকম কিছু সেল যারা বিয়ে করে না, যেমন সালমান খান, তাই না? নাম্বার 1 কে কে হতে পারে? সালমান খান না? আচ্ছা, সালমান খান না, হতে পারে ম্যাচিউর আরবিসি, ম্যাচিউর রেড ব্লাড সেল। ম্যাচিউর রেড ব্লাড সেল কিন্তু কখনোই কোষ, তাদের কোষগুলো বিভাজিত হবে না, মানে তারা সেল সাইকেলটা পূর্ণ করে না, তারা সেল সাইকেলটা পূর্ণ করে না, মানে তাদের এতটুক ঘটে, দেখো তাদের সৃষ্টি হয়, বৃদ্ধি হয়, কিন্তু তারা এইখানে যায় না, বিভাজনে যায় না, তার মানে তারা সেল সাইকেলটা পূর্ণ করতেছে না। দেখো ম্যাচিউর রেড ব্লাড সেল সৃষ্টি তো হইল, মানে প্রথমে তো বাচ্চা অবস্থা থাকবে, তারপর আস্তে আস্তে বড় হবে, তারপর যখন সে ম্যাচিউর হয়ে যাবে, বড় হয়ে যাওয়া মানেই তো ম্যাচিউর, তখন সে যখন ম্যাচিউর হয়ে যাবে তখন আর সে বিভাজনে যাবে না, তাহলে যে সেল সাইকেলটা পূর্ণ করতেছে না। তারপর আরেকটা হচ্ছে কি, নিউরন। আমাদের যে নিউরন আছে, আমাদের তোমরা জানো যে নিউরন সেল কিন্তু বিভাজিত হয় না, পরিণত নিউরন সেল, মনে রাখতে হবে পরিণতগুলো হয় না। তো নিউরন সেল কিন্তু সৃষ্টি হবে, বৃদ্ধি হবে, কিন্তু বিভাজনে অংশগ্রহণ করবে না, তাহলে এরা কোষ বিভাজন সেল সাইকেলটা পূর্ণ করে না। তারপর উদ্ভিদের স্থায়ী কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ, ভাই উদ্ভিদের স্থায়ী কোষ তোমরা হয়তো জানো যে এগুলোকে স্থায়ী কেন বলতেছে, কারণ এগুলো স্থায়ী অবস্থায় থাকে, এগুলো সহজে কোষ বিভাজন মানে অংশগ্রহণ করে না। মানে উদ্ভিদের স্থায়ী কোষের সৃষ্টি হইল ধরো, সৃষ্টির পর তার বৃদ্ধি হইলে ধরো, বৃদ্ধির পর সে যখন ম্যাচিউর হয়ে যাবে সে কোষ বিভাজন করতেছে না। এই ক্ষেত্রেও উদ্ভিদের স্থায়ী কোষসমূহ কোষ বিভাজনে অংশগ্রহণ না করে সেল সাইকেলটাকে পূর্ণ করে না, বা তারা সেল সাইকেলটা কমপ্লিট করে না। এটাই হচ্ছে কথা। মানে এগুলো এক্সাম্পলে লাগবে, তোমাদের মনে রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো সেল সাইকেল জিনিসটা আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা চলো একটু সেল সাইকেলে চলে যাই। এই জিনিসটা তো বুঝতে পারছো সেল সাইকেল মানে কি, তো ওইগুলো নোট করবা। ওকে, এবার আসো সেল সাইকেলে তার একটা ডেফিনেশন দেওয়া দরকার, একটা সুন্দর একটা ডেফিনেশন যেটা বই আছে সেটা দেওয়া দরকার। যেমন একটি কোষ সৃষ্টি, একটি কোষ সৃষ্টি, তারপর কি হয় বৃদ্ধি, কোষের বৃদ্ধি, তারপর কি হয় বিভাজন। মনে আছে তো, একটু আগে লিখছি বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, যে চক্রের মাধ্যমে হয় তাই সেল সাইকেল বা কোষ চক্র। মনে রাখতে হবে এটি সেলের জীবন চক্র, এটি সেলের জীবন চক্র। তার মানে এটা একটা সেলের লাইফ বলতে পারো। সেল সৃষ্টি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বড় হচ্ছে, তারপর বিভাজন হচ্ছে, এটাই হচ্ছে সেল সাইকেল, মানে এটি সেলের জীবন চক্র। এটা বুঝতে পারছো? এখন এই যে সেল সাইকেলটা আছে, বুঝছো যে এই সেল সাইকেলে কিন্তু তোমার দুটি ধাপ আছে। সেল সাইকেলে কয়টি ধাপ আছে? দুটি ধাপ আছে, দুটি ধাপ। তোমরা হয়তো জানো যে সেল সাইকেলে দুটি ধাপ আছে। একটি হচ্ছে, আমি লিখি একটু এদিকে দেখো, সেল সাইকেল দুটি ধাপ, ঠিক আছে? নাম্বার 1, একটি হচ্ছে এম ফেজ। দেখো এম ফেজকে বলা হয় মাইটোটিক ফেজ। এম দিয়ে বোঝাচ্ছে কি? মাইটোটিক ফেজ। মানে হচ্ছে এখানে এই ফেজেই সেল ডিভিশন হয়। মানে হচ্ছে আবার বলতেছি সেল সাইকেলে দুটি ধাপে হয়, একটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ, আর একটা হচ্ছে মানে সেল ডিভিশন ফেজ, যেখানে সেল ডিভিশন ঘটে। 2 নাম্বার হচ্ছে ইন্টারফেজ। তোমরা হয়তো ইন্টারফেজ কথাটা বুঝতেছ। ইন্টার মানে হচ্ছে বিশ্রাম বলে, তাই না? তো ইন্টারফেজ মানে হচ্ছে বিশ্রাম অবস্থা। মানে এই ফেজে তোমার সেল কি করে না, বিভাজন করে না, সেল ওখানে বিশ্রাম করে, প্রস্তুতি নেয় কিসের জন্য? এম ফেজের জন্য, মানে কোষ বিভাজনের জন্য। এই দশায় একটা সেল প্রস্তুতি নেয়। আমি ডিটেলস বলতেছি একটু পর। তার মানে সেল সাইকেল দুটি ধাপে হয়, একটা হচ্ছে এম ফেজ, একটা হচ্ছে ইন্টারফেজ। এম ফেজ মানে হচ্ছে মাইটোসিস ফেজ। এই ফেজে মূলত কি ঘটে? কোষ বিভাজন ঘটে, এটা মনে রাখতে হবে। আর ইন্টারফেজ মানে হচ্ছে বিশ্রাম ফেজ বা বিশ্রাম অবস্থা। এই ফেজে কোষ বিভাজন ঘটে না, এখানে সে কোষ বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিলেই সে এম ফেজে গিয়ে সেলটা কোষ বিভাজন করতে পারবে।
বিভাজিত হতে পারবে। তাহলে আমি যদি একটু এমফেস নিয়ে একটু আলোচনা করি, একটু আলোচনা করতে দেখো, এমফেস নিয়ে যদি একটু আলোচনা করি, এটা হচ্ছে কোষের বিভাজনরত অবস্থা। একটু দেখো, এটা হচ্ছে কোষের বিভাজনরত অবস্থা, মানে এই ফেজে আসতে পারলে একটা সেল ডিভিশন করতে পারবে, মানে এটা হচ্ছে তোমার মাইটোসিস ফেজ, এটা হচ্ছে তোমার মাইটোসিস ফেজ, এটা হচ্ছে কোষের বিভাজনের অবস্থা। এখানেই কোষ বিভাজিত হয়, এখানেই কোষ বিভাজিত হয়। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছো। এবং মনে রাখার ব্যাপার, একটা সেল মাইটোসিস ফেজে বেশিক্ষণ থাকে না, মানে সে ধরো সে কতক্ষণ থাকে, 5 থেকে 10% সময় এখানে অতিবাহিত করে। একটা সেল নর্মালি, তুমি যে সেল দেখো, একটা সেল নর্মালি কখনো মাইটোসিস ফেজে সহজে থাকে না। সে নর্মালি মাইটোসিস ফেজে পুরো সেল সাইকেলে 5 থেকে 10% সময় অতিবাহিত করে একটা সেল, মাত্র 5, মানে কত কম সময়, বুঝতে পারছো? একটা সেল ডিভিশন কত দ্রুত ঘটে, কত কম সময়ে ঘটে। তার মানে একটা সেলের সাধারণ অবস্থা কিন্তু এটা না, মাত্র 5 থেকে 10% সময় সে এখানে দেয়, এবং 5 থেকে 10% সময়ে সে কি হয়, এখানে এসে কোষ বিভাজিত হয়। আর ইন্টারফেসটা কি বলা হয়, নর্মালি এটাকে বলা হয়, ইন্টারফেসটাকে বলা হয় কোষের অবিভাজনরত অবস্থা। দেখো, কোষের অবিভাজনরত অবস্থা মানে এখানে একটি কোষ বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য, এভাবে লেখো, এখানে একটি কোষ বিভাজিত হওয়ার জন্য প্রস্তুতি নেয়। মানে একটা কোষ চাইলে সহজে বিভাজিত হতে পারবে না, তাকে আগে প্রস্তুতি নিতে হবে। আর সে প্রস্তুতি নিবে কোথায়, ইন্টারফেসে প্রস্তুতি নেয়। এজন্য এই ফেজকে প্রিপারেটরি ফেজও বলে। প্রিপারেটরি ঠিক আছে, প্রিপারেটরি ফেজ বলে। কেন প্রিপারেটরি ফেজ বলে? কারণ হচ্ছে এই ধাপেই একটি কোষ নর্মালি বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। একটি কোষ কখনোই সহজে বিভাজিত হয় না, তাকে আগে প্রস্তুতি নিতে হয়, তাকে আগে সুসম্পন্ন হতে হয়। সে যদি কোষ বিভাজনের জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নেয়, যথেষ্ট পরিমাণ সুসম্পন্ন হয়, তাহলেই সে এমফেসে গিয়ে কোষ বিভাজন করতে পারবে। জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমি তোমার একটা পরীক্ষা নিব, তো ওই পরীক্ষার জন্য তোমাকে কি করতে হবে, তুমি সাথে সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তোমাকে আগে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এবং শুধু প্রস্তুতি নিলে হবে না, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং তোমাকে সুসম্পন্ন করতে হবে, তোমাকে পুরো সিলেবাসটা কভার করতে হবে। তার মানে এটা হচ্ছে সুসম্পন্ন। শুধু প্রস্তুতি নেওয়াটাই বেটার এনাফ না, তোমাকে প্রস্তুতি নিয়ে ভালোভাবে নিজেকে সুসম্পন্ন করতে হবে। ধরো তুমি প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা, এখন প্রস্তুতি নেওয়া মানে কি তুমি অর্ধেক পড়ছো অর্ধেক পড়ো না, এরকম না, তোমাকে কিন্তু ফুল সিলেবাসটা কভার করতে হবে, সুসম্পন্ন হতে হবে, তারপর তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এখানে ঘটনাটা হচ্ছে এরকম যে ইন্টারফেসে একটা সেল ভালোভাবে প্রস্তুতি নিতে হয়, এবং শুধু প্রস্তুতি নিলে হবে, নিজেকে সুসম্পন্ন হতে হবে। নিজে যদি সুসম্পন্ন হতে পারে প্রস্তুতি নিয়ে, তাহলেই সে এমফেজে ঢুকতে পারবে আর এমফেজে গিয়ে বিভাজিত হতে পারবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় প্রিপারেটরি ফেজ। যেহেতু ইন্টারফেজে একটা সেলকে ভালোভাবে প্রস্তুতি নিতে হয়, তাহলে এর নিউক্লিয়াসের উপর অনেক অত্যাচার হয়, কারণ ওই নিউক্লিয়াসে অনেক বেশি কি হয়, ক্রিয়া বিক্রিয়া হয়। কারণ সে তো ভালোভাবে প্রিপেয়ার হতে হবে, প্রস্তুত হতে, তাকে ভালোভাবে সুসম্পন্ন হতে হবে। যার কারণে এর যে কোষের যে নিউক্লিয়াসে বহু কি হয়, ক্রিয়া বিক্রিয়া হয়। তাহলে আমি যদি দেখাই, এই যে কোষটা দেখতেছ, কোষের যে নিউক্লিয়াসটা দেখতেছ, হ্যাঁ, কোষের নিউক্লিয়াসে অনেক অত্যাচার হয় যদি প্রস্তুতি নিতে যাচ্ছে। তো কোষের নিউক্লিয়াসে অনেক বহু ক্রিয়া বিক্রিয়া হয়, কারণ সে প্রস্তুতি নিচ্ছে, সে কি নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। আর ক্রিয়া বিক্রিয়া হয়, তখন ওই নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। তখন ওই নিউক্লিয়াসকে বলে বিপাকীয় নিউক্লিয়াস। তখন ওই নিউক্লিয়াসকে কি বলে,
বিপাকীয় নিউক্লিয়াস। তার মানে যেহেতু সে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এই ধাপে, তাহলে তার নিউক্লিয়াসের উপর অনেক অত্যাচার হবে, মানে অনেক ক্রিয়া বিক্রিয়া হবে, তখন ওই নিউক্লিয়াসকে আমরা বলবো বিপাকীয় নিউক্লিয়াস। রিমেম্বার যে ইন্টারফেজে একটা কোষ যথেষ্ট পরিমাণ প্রস্তুতি এবং নিজেকে সুসম্পন্ন করতে না পারলে সে এমফেজে যেতে পারবে না, মানে কোষ বিভাজনে অংশগ্রহণ করতে পারবে না। এটা মাথায় রাখবা। আর নর্মালি মনে রাখবা যে একটা কোষের এটাই হচ্ছে একটা সাধারণ ফেস। একটা কোষ অ্যাকচুয়ালি তুমি একটা কোষকে যখন দেখো, নর্মালি কোষকে এই দশায় দেখো, এটাই হচ্ছে একটা নর্মালি কোষের সাধারণ অবস্থা। তার মানে আমি যদি বলি রিমেম্বার যে সব কোষ মূলত ইন্টারফেজেই থাকে, সব কোষ মূলত ইন্টারফেজেই থাকে। তার মানে আমি যখন বাইরে থেকে একটা কোষকে দেখতেছি বা আমি যখন একটা কোষ আঁকছি, তখন মনে রাখবা এটা হচ্ছে কোষের ইন্টারফেস অবস্থা। কারণ এই ইন্টারফেস অবস্থায় সে সময় অতিবাহিত করে 90 থেকে 95% সময়। তার মানে বুঝতেই পারতেছ একটা সেল ইন্টারফেসেই বেশি সময় কাটায়। তার মানে একটা সেলকে যখন তুমি দেখবা, তাহলে তুমি বলতেই পারো কোষটা হচ্ছে ইন্টারফেসে আছে। কারণ ইন্টারফেসে অলমোস্ট সে 90 থেকে 95% সময় কাটায়, বাকি 5 থেকে 10% সময় কাটায় হচ্ছে এমফেজে। বাকি 5 থেকে 10% সময় কাটায় হচ্ছে এমফেজে, আর ইন্টারফেসে কাটায় 90 থেকে 95%। তাহলে তুমি বলতেই পারো সব কোষ মূলত ইন্টারফেসেই থাকে। কিছু কিছু কোষ ইন্টারফেসে যদি ভালো প্রিপারেশন নিতে পারে, নিজেকে সুসম্পন্ন করতে পারে, তাহলে সে এমফেসে যেতে পারবে, না হলে না। এতটুকু বুঝতে পারো। আচ্ছা, এটা মাথায় রাখবা যে এখানে একটা এক্সেপশন লিখো, সেটা হচ্ছে ক্যান্সার সেল কিন্তু ইন্টারফেসে থাকে না সবসময়। দেখো সব কোষ মূলত ইন্টারফেসেই থাকে, এক্সেপশন হচ্ছে ক্যান্সার সেল। কারণ তোমরা জানো যে তোমাদের বডিতে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে ক্যান্সার সেল সৃষ্টি হয়। ক্যান্সার সেল যখন একবার সৃষ্টি হবে, তখন ক্যান্সার সেল মূলত সেল ডিভিশন ফেজে থাকে। সে খুব দ্রুত তার সংখ্যা বৃদ্ধি করতে থাকে, তার বিশ্রামের দরকার পড়ে না। মানে ক্যান্সার সেল ইন্টারফেসে থাকে না, কারণ তার উদ্দেশ্য হচ্ছে সংখ্যা বৃদ্ধি করা। সে বারবার এখানে আসবে, এখানে এসে বারবার সংখ্যা বৃদ্ধি করবে। সে মূলত এই দশায় থাকে না, তার প্রিপারেশনের দরকার পড়ে না। তো এক্সেপশন ক্যান্সার সেল। এবং আরেকটা কি পয়েন্ট মনে রাখবা যে একটি সেল ভালো প্রস্তুতি ও নিজেকে সুসম্পন্ন করে ও নিজেকে সুসম্পন্ন করতে পারলেই এমফেজে গিয়ে বিভাজিত হতে পারবে। এমফেজে গিয়ে বিভাজিত হতে পারবে। অনেক কিছু বলছি, আমি একটু একদম ডিপে গিয়ে বোঝানোর চেষ্টা করছি। তোমাকে বুঝতে হবে যে এমফেজ মানে কি, ইন্টারফেজ মানে কি, এখানে অ্যাকচুয়ালি কি হয়। সো একটি কোষ ভালোভাবে প্রস্তুতি ও নিজেকে সুসম্পন্ন করতে পারলে এমফেজে গিয়ে বিভাজিত হতে পারবে। তাহলে একটা সেল চাইলেও সহজে বিভাজিত হতে পারে না, তাকে ইন্টারফেজ দশায় ভালোভাবে প্রস্তুতি সুসম্পন্ন করতে হবে। এটাই। তো এখন আমরা একটু ডিটেলসটা দেখি যে সেল সাইকেলের যে দুইটা ধাপ, ওই দুইটা ধাপ আমরা একটু সাইকেলের মাধ্যমে দেখি। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা সেল সাইকেল, এবং এই সেল সাইকেলের দুইটা ধাপ বলি। দুইটা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে এটা, এই যে ছোট করে যে ধাপটা, এটা হচ্ছে এম ফেজ। এটা হচ্ছে কি ফেজ? এম ফেজ। এবং আমরা বলছি এম ফেজ মানে হচ্ছে মাইটোটিক ফেজ। এখানে একটা সেল খুব কম সময় অতিবাহিত করে। তো এখানে সে 5 থেকে একটা সেল 10% সময় অতিবাহিত করে। আর এই যে বাকি অংশটা দেখতেছ, এটাই হচ্ছে ইন্টারফেস। আর ইন্টারফেজে একটা সেল 90 থেকে 95% সময় অতিবাহিত করে। তার মানে একটা সেলের স্বাভাবিক অবস্থা হচ্ছে ইন্টারফেস। দেখো এই এতটুকু অংশটা হচ্ছে এমফেস, আর এই পুরো অংশটাই হচ্ছে ইন্টারফেস। তার মানে এই পুরো অংশটা কি ইন্টারফেস। আর ইন্টারফেসে একটা সেল 90 থেকে 95% সময় অতিবাহিত করে। এবার আসলে এই যে ইন্টারফেসটা তুমি দেখছো,
এই ইন্টারফেসকে কয়েকটি উপপর্যায়ে ভাগ করা হয়। যেমন দেখো আমি একটা উপপর্যায় এখানে দেখাচ্ছি। এই যে ইন্টারফেসকে একটা উপপর্যায়ে ভাগ করছি ওইটার নাম হচ্ছে G1, এটাকে বলা হয় গ্যাপ ফেস। দেখো আরেকটা উপপর্যায় দেখো এদিক দিয়ে আরেকটা উপপর্যায় দেখো, এটা হচ্ছে অ্যাস ফেস। অ্যাস ফেস মানে হচ্ছে সিনথেসিস ফেস। এখানে কি সিনথেসিস হয়? ডিএনএ সিনথেসিস হয়। আরেকটা উপপর্যায় দেখো, এটা হচ্ছে G2 মানে হচ্ছে গ্যাপ টু ফেস। কি ফেস? গ্যাপ টু ফেস। আবার বলতেছি, একটা উপপর্যায় হচ্ছে G1 ফেস, আরেকটা উপপর্যায় হচ্ছে S ফেস, আর একটা উপপর্যায় হচ্ছে G2 ফেস। তার মানে ইন্টারফেসে কয়টি উপপর্যায় থাকে? ফার্স্ট অফ অল যেটা থাকে G1, তারপর হচ্ছে S, তারপর হচ্ছে G2। G1 মানে হচ্ছে গ্যাপ 1, S মানে হচ্ছে সিনথেসিস ফেস, G2 মানে হচ্ছে গ্যাপ 2 ফেস। তার মানে সর্বপ্রথম ফেসটা হচ্ছে এটা, সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে G1, তারপর S, তারপর G2। তার মানে ইন্টারফেসকে আমরা তিনটা উপপর্যায়ে ভাগ করতে পারি। প্রথমে G1, তারপর হচ্ছে S, তারপর হচ্ছে G2। G1 কেন? এটা মানে হচ্ছে গ্যাপ 1। S কেন? এটা মানে হচ্ছে সিনথেসিস। কি সিনথেসিস হয়? এখানে ডিএনএ সিনথেসিস হয়। আর G2 মানে হচ্ছে গ্যাপ 2 ফেস। এবং একটা সেল যদি তার সেল সাইকেলটা সম্পন্ন করতে চায়, সে সবসময় এখান থেকে স্টার্ট করবে, মানে G1 থেকে স্টার্ট করবে। তার মানে আমি যদি তোমাদেরকে একটু G1 ফেস নিয়ে বলি, সর্বপ্রথম কোথায়? G1 ফেস। তার মানে দেখো এই G1, তার মানে মনে রাখবা G1 এর ফেসটাই হচ্ছে প্রায় সব সেলেরই ফেস, কারণ সব সেল কিন্তু সেল সাইকেল স্টার্ট করতে গেলে এখানেই আসতে হবে, এখান থেকে স্টার্ট করতে হবে। তার মানে সব সেল কিন্তু এখানেই থাকে মূলত। তার মানে আমি বলতে পারি G1 হচ্ছে মোস্ট সেলস ফেস। তার মানে নর্মালি সেল সাইকেলটা এখান থেকে শুরু হচ্ছে না, তার মানে সব সেল কিন্তু এখানেই থাকবে, এটাই বুঝাতে চাচ্ছি। সব সেল এখানেই শুরুতেই থাকবে, এটাই বুঝাতে চাচ্ছি। এবার দেখো একটা সেল G1 এ থাকবে এবং G1 থেকে তাকে তারপর কোথায় যেতে হবে? S ফেজে যেতে হবে। তোমার মনে রাখতে হবে S ফেজ মানে কি? S ফেজ মানে হচ্ছে সিনথেসিস ফেজ, মানে এখানে ডিএনএ সিনথেসিস হয়। এখানে কি হয়? ডিএনএ সিনথেসিস। তাহলে আমি একটু করে লিখে রাখি, এখানে হয় ডিএনএ সিনথেসিস। এখানে কি হয়? ডিএনএ সিনথেসিস হয়। তার মানে G1 ফেজে একটা সেল যখন থাকবে, এই সেল যদি G1 থেকে S এ আসতে পারে, তাহলে তার ডিএনএ ভিতরে যে ডিএনএ আছে না, ডিএনএ রেপ্লিকেশন ঘটবে। অ্যাকচুয়ালি এখানে কি ঘটবে? ডিএনএ সিনথেসিস ঘটবে, মানে রেপ্লিকেশন ঘটবে এই ধাপে আসতে পারলে। এতটুকু আমি বুঝাতে চাচ্ছি। এখন দেখো যে ডিএনএ রেপ্লিকেশন করার জন্য কি কি লাগে। ডিএনএ রেপ্লিকেশন করার জন্য যে যে জিনিসগুলো লাগে, ওই জিনিসগুলো সেলের এখানে তৈরি হইতে হবে। তার মানে খেয়াল করো, G1 এর পর হচ্ছে S ফেজ, আর S ফেজ হচ্ছে ডিএনএ সিনথেসিস ফেজ। এখানে ডিএনএ রেপ্লিকেশন করবে। আর তোমরা জানো ডিএনএ রেপ্লিকেশনের জন্য কিছু কাঁচামাল তো লাগবে। ওই কাঁচামালগুলো কিন্তু G1 ফেজে রেডি থাকতে হবে। G1 ফেজে যদি ওই সেলের ভিতর কাঁচামালগুলো তৈরি করা থাকে, তাহলে সে S ফেজে গিয়ে ডিএনএ সিনথেসিস করতে পারবে। স্বাভাবিক, তুমি যদি কোনো কিছু বানাতে চাও কাঁচামাল লাগবে। কাঁচামাল যদি রেডি করা না থাকে, তাহলে ওই জিনিসটা তুমি বানাতে পারবে না। তাহলে একটা সেল যখন G1 এ থাকবে, ওখানে যদি ডিএনএ সিনথেসিসের কাঁচামালগুলো তৈরি না হয়, তাহলে ওই সেলটা G1 থেকে S এ যাইতে পারবে না, মানে সে ডিএনএ রেপ্লিকেশন করাইতে পারবে না। তার মানে কাঁচামালগুলো এখানে তৈরি হইতে হবে। কিসের জন্য? ডিএনএ রেপ্লিকেশন। কি কি কাঁচামাল? যেমন দেখো, আমরা জানি ডিএনএ রেপ্লিকেশনের জন্য কিছু এনজাইম লাগে না, মানে প্রোটিন লাগে না। কয়েকটা এক্সাম্পল দিই। ডিএনএ পলিমারেজ এনজাইম লাগে, তোমরা ফার্স্ট চ্যাপ্টারে বলছো। ডিএনএ পলিমারেজ এনজাইম প্রোটিন। আরএনএ পলিমারেজ লাগে, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3, ঠিক আছে। হেলিকেস এনজাইম, প্রাইমেস এনজাইম, তারপর আর কি কি এনজাইম আছে বলো তো? লাইগেস এনজাইম। মানে অনেক ধরনের এনজাইম লাগতেছে না। তার মানে প্রয়োজনীয় প্রোটিন, ব্র্যাকেটে লিখবা অবশ্যই এনজাইম। প্রয়োজনীয় প্রোটিন ব্র্যাকেটে লিখবা এনজাইম তৈরি হয়। এই ফেজে একটা সেলের ভিতর প্রয়োজনীয় প্রোটিন বা এনজাইম তৈরি হয়। কার জন্য? ডিএনএ রেপ্লিকেশনের জন্য। এতটুকু তো বুঝতে পারছো। তারপর লিখো যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যত ধরনের কাঁচামাল দরকার সবগুলো এখানেই তৈরি হয়। তার মানে
ডিএনএ রেপ্লিকেশনের জন্য যত ধরনের কাঁচামাল লাগে সব তৈরি হয়। এই যে কাঁচামালগুলো আস্তে আস্তে এখানে তৈরি হচ্ছে কার জন্য? ডিএনএ এই ফেজে এসে ডিএনএ রেপ্লিকেশন করার জন্য। তারপর আর কি হতে পারে? নাম্বার 4, আর কি হতে পারে সেটা হচ্ছে আরএনএ তৈরি হয়। এখানে কিন্তু আবার আরএনএ তৈরি হয়। তোমরা জানো যে আরএনএ লাগে কারণ ট্রান্সক্রিপশন করতে হয়, ট্রান্সলেশন করতে হয়। কি কি আরএনএ? যেমন ধরো রাইবোজোমাল আরএনএ লাগে রাইবোজোম তৈরি করতে, তারপর ট্রান্সফার আরএনএ লাগে ট্রান্সলেশন করার জন্য। তো এখানেও কিন্তু আরএনএ তৈরি হয় কারণ তোমরা জানো যে ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সলেশন হয়, ওগুলোর জন্য তো আরএনএ লাগে। যেমন আরএনএ কী করে? রাইবোজোম তৈরি করে। রাইবোজোম ছাড়া তো ট্রান্সলেশন হবে না, টিআরএনএ কী করে? অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড না আসলে তো প্রোটিন তৈরি হবে না। তার মানে আরএনএ, টিআরএনএ এগুলো কী হইতে হবে? তৈরি হইতে হবে। তারপর আর কি তৈরি হইতে হবে? আর কিছু না, এটাই। এবং মনে রাখতে হবে কোষ সাইজে বড় হবে মানে বৃদ্ধি পাবে। এই কথাগুলাই তোমাকে G1 ফেজে মনে রাখতে হবে। ওই যে আমি বললাম একটা সেল যখন সৃষ্টি হয়েছে সে আস্তে আস্তে কি বৃদ্ধি পাবে না, বড় হবে না? এই যে দেখো G1 ফেজে একটা সেল যখন আসলো, এই সেল আস্তে আস্তে কি হইলো? সাইজে বড় হইলো, তার মানে সে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কোষ সাইজে বড় হবে মানে বৃদ্ধি পাবে। আবার বলি G1 ফেজে অ্যাকচুয়ালি ওই জিনিসগুলাই তৈরি হবে যেগুলা এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন করার জন্য দরকার। কারণ কাঁচামালগুলো তোমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে, তারপর তুমি ওই ফেজে গিয়ে ওখানে ডিএনএ রেপ্লিকেশন করে ফেলতে পারবে সাথে সাথে। সো এখানে কাঁচামালগুলো তৈরি হচ্ছে। যেমন দেখো প্রয়োজনীয় প্রোটিন তৈরি হচ্ছে এনজাইমগুলো ডিএনএ রেপ্লিকেশনের জন্য। তারপর ডিএনএ রেপ্লিকেশনের জন্য যত ধরনের কাঁচামাল লাগে সব তৈরি হচ্ছে। তারপর আরএনএ তৈরি হচ্ছে। আরএনএ লাগবে কি জন্য? ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন করার জন্য। তারপর কোষ সাইজে বড় হবে মানে বৃদ্ধি পাবে। এই G1-এ এইগুলো হবে। G1-এ যদি একটা সেল এই জিনিসগুলো করতে পারে তাহলে সে G1 থেকে S-এ প্রবেশের অনুমতি পাবে। কারণ G1 থেকে S-এ প্রবেশের অনুমতি সে তখনই পাবে যদি এই জিনিসগুলো সে ফিল আপ করে। স্বাভাবিক, তুমি যদি ধরো এইচএসসি থেকে তুমি ধরো ভার্সিটিতে যাইতে চাও তাহলে তোমাকে যে রিকোয়ারমেন্টগুলো লাগে এগুলো ফিল আপ করতে হবে না? রিকোয়ারমেন্টগুলো যদি তুমি ফিল আপ করতে পারো তাহলে তুমি ভার্সিটিতে যেতে পারবে, মেডিকেলে যেতে পারবে, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবে, তখনই তো পড়তে পারবে। তো G1 থেকে S-এ যেতে হলে এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। এটাই হচ্ছে G1। এবার আসো একটা সেল ধরো এবার G1 থেকে S-এ চলে আসলো, তাহলে আমরা এখন একটু S-এ যাই। G1 থেকে ধরো S-এ চলে আসলো, এই আমাদের G1 গেল। এই ধরো আমাদের S ফেজ। আমি কি বললাম? S ফেজ মানে হচ্ছে সিনথেসিস ফেজ। সিনথেসিস মানে ওখানে ডিএনএ সিনথেসিস হয়, তার মানে S ফেজে ডিএনএ সিনথেসিস হয়। S ফেজে কি হয়? ডিএনএ সিনথেসিস। তার মানে একটা সেল যখন এখান থেকে এখানে আসলো, এবার সেলের ভিতরে যে নিউক্লিয়াস আছে না, সেলের ভিতরে যে ক্রোমোজোম আছে না, ক্রোমোজোমের যে ডিএনএ আছে ডিএনএ রেপ্লিকেশন করবে। কেমনে করবে একটু দেখো। এটা অনেকে বোঝে না কারণ বইয়ে এই জিনিসটা ভালোভাবে বলা নাই। আমি একটু জিনিসটা ব্যাখ্যা করে দিব। ঘটনা কি ঘটে এখানে ঘটনা কি ঘটে দেখো। এখানে নাম্বার 1 লিখবা, এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। এখানে কোষের ডিএনএ রেপ্লিকেশন হয়। কিন্তু ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে হয় আমরা একটু দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের একটা সেল, এবং এই সেলের ভিতরে আছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের ভিতরে আছে ধরো 2টা ক্রোমোজোম। এবং মনে রাখবা ক্রোমোজোমগুলো হচ্ছে এক ক্রোমাটিড বিশিষ্ট। এই যে একটা ক্রোমাটিড, তাহলে দেখো এখানে 2টা ক্রোমোজোম ঠিকই আছে, বাট মনে রাখবে ক্রোমোজোমগুলো হচ্ছে এক ক্রোমাটিড বিশিষ্ট। তাহলে আমি লিখতেছি, দেখো এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমগুলো 2 ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হয়। 2
ক্রোমাটিড বিশিষ্ট 2 ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হয়। 2 ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হয়। ভাই এটা আবার কি বললেন যে এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমগুলা 2 ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত। তোমরা জানো আমাদের যে সেলের 23 পেয়ার্স ক্রোমোজোম থাকে, তার মধ্যে আমি 1 পেয়ার্স ক্রোমোজোমের কথা বলতেছি। 23 পেয়ার্স ক্রোমোজোম থাকে, তার মধ্যে শুধুমাত্র আমি 1 পেয়ার ক্রোমোজোম দিচ্ছি। মনে রাখবা ক্রোমোজোমগুলো হচ্ছে এক ক্রোমাটিড বিশিষ্ট। দেখছো এখানে একটা ক্রোমাটিড, এখানেও একটা ক্রোমাটিড, তাহলে এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম না? তো এক ক্রোমাটিড ক্রোমোজোম বিশিষ্ট ক্রোমোজোমগুলো ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে 2 ক্রোমাটিড বিশিষ্ট হচ্ছে। দেখো এই যে 2 ক্রোমাটিড, এক ক্রোমাটিড হচ্ছে কিভাবে 2 ক্রোমাটিড কিভাবে, দেখো এই যে আমাদের এক ক্রোমাটিড বিশিষ্ট একটা ক্রোমোজোম, আরেক ক্রোমাটিড বিশিষ্ট আরেকটা ক্রোমোজোম, তো এটা ডিভিশন করবে, ডিএনএ রেপ্লিকেশন করবে। দেখো এদিক দিয়ে মাঝখান বরাবর ভাগ হয়ে যাবে, এটারও মাঝখান বরাবর ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে যাওয়ার কারণে এখানে তুমি 2টা ক্রোমাটিড পাবে। তাহলে ঘটনা কি করতেছে দেখো তো, এখান থেকে তুমি পাচ্ছ এরকম না, দেখছো 2 ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম, এখান থেকেও তুমি পাচ্ছ 2 ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম। এটাই বুঝাতে যাচ্ছি, এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম 2 ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হয়েছে, এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম 2 ক্রোমোজোম বিশিষ্ট ক্রোমাটিডে পরিণত হয়েছে। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, ক্রোমোজোম সংখ্যা কি বাড়ছে? নো। সো রিমেম্বার ক্রোমোজোম নাম্বার বাড়ে না। রিমেম্বার ক্রোমোজোম নাম্বার বাড়ে না। কেন বাড়ে না বুঝতে পারতেছো? এটা একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম, ঠিকভাবে সেম দেখো এটাও একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম। দেখো এখানে 2টা ক্রোমোজোম, এখানেও 2টা ক্রোমোজোম। পার্থক্য কোটাই? এটা হচ্ছে এক ক্রোমাটিড বিশিষ্ট, হয়ে গেছে 2 ক্রোমাটিড বিশিষ্ট। এটা হচ্ছে এক ক্রোমাটিড বিশিষ্ট, হয়ে গেছে 2 ক্রোমাটিড বিশিষ্ট। যার কারণে আমি বলতেছি ক্রোমোজোম নাম্বার বাড়ে নাই, এখানে ক্রোমোজোম 2টা, এখানেও ক্রোমোজোম নাম্বার 2টা। সো মনে রাখতে হবে ক্রোমোজোম নাম্বার বাড়ে না, রিমেম্বার। সো ঘটনা কি হয়, এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমগুলো 2 ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমে পরিণত হয়, এটাই ঘটে। এই কথাগুলো বইয়ে লেখা থাকে না, তো বাস্তব ঘটনা হচ্ছে এটাই, সেটা মনে রাখবে। তাহলে এস ফেজে কি ঘটে বুঝতে পারলা? এখন ধরো যে একটা সেলের, বুঝছো একটা সেল তার ডিএনএ রেপ্লিকেশনটা ভালোভাবে করলো, তো এস ফেজটা সে পার করতে পারবে, কারণ এখানে ভালোভাবে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে। এবার সেলটা এস ফেজ থেকে G2 ফেজে আসবে, তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্টারফেজের লাস্ট ফেজ, তার মানে G2 ফেজ। দেখো G2 ফেজ, এখন সেলটা কোথায় আছে? G2 ফেজ। G2 ফেজের পর হচ্ছে M ফেজ, মানে সেলটা যদি এটা ভালোভাবে কাটাইতে পারে তাহলে সে মাইটোসিস ফেজে গিয়ে মাইটোসিস সেল ডিভিশন করতে পারবে। এটা হচ্ছে লাস্ট ফেজ। এখন এটা হচ্ছে তার লাস্ট বাধা। এখানে যদি সে ভালোভাবে প্রিপারেশন নিতে পারে তাহলে সে G2 থেকে M ফেজে যাইতে পারবে, আর গিয়ে সে কি করতে পারবে? সেল ডিভিশন করতে পারবে। এটাই হচ্ছে তার লাস্ট বাধা। এখানে একটা ফাইনাল প্রস্তুতি নিতে হবে, কারণ G2-র পর দেখো কি M। তাহলে G2 ফেজে কি করতে হয় একটা সেলকে? প্রথমে দেখো তোমরা জানো যে G2 ফেজে সেলের ভিতরে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে, বিভিন্ন যে অঙ্গাণু, তো ওই অঙ্গাণুগুলো ডাবল হয়। সেলের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে ওগুলো ডাবল হয়। ফর এক্সাম্পল একটি সেন্ট্রোজোম, দেখো একটি সেন্ট্রোজোম 2টি সেন্ট্রোজোমে পরিণত হয়। একটি সেন্ট্রোজোম, দেখো একটি সেন্ট্রোজোম কি হয়ে যায়? 2টি সেন্ট্রোজোম হয়ে যায়। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, বলতে পারো যে ভাই এটা কেন? তোমরা জানো যে মাইটোসিস ফেজে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হতে হয়। মাইটোসিস ফেজে কিন্তু স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়া থাকে। কেন থাকে? কারণ একটা সেল এই ফেজেই স্পিন্ডল যন্ত্র সৃষ্টির জন্য যে কাঁচামালগুলো দরকার এগুলো এখানে তৈরি করা রাখে। এবার চিন্তা করো স্পিন্ডল যন্ত্র যে মাইটোসিস ফেজে তোমরা পাবে ওইটা কিভাবে সৃষ্টি হয়? মাইক্রোটিউবিল দিয়ে না? তো খেয়াল করো একটা সেন্ট্রোজোম, সেলের ভিতরে যে সেন্ট্রোজোম আছে 2টি সেন্ট্রোজোমে কী হবে? কনভার্ট হবে। তো এটাই হচ্ছে আমাদের 2টি সেন্ট্রোজোম কী হবে? এটা হচ্ছে আমাদের সেল। একটা সেন্ট্রোজোম 2টা সেন্ট্রোজোম হয়েছে, একটা সেন্ট্রোজোম এখানে যাবে, এই মেরুতে যাবে,
আর একটা সেন্ট্রোজোম এই মেরুতে যাবে। তো তোমরা জানো সেন্ট্রোজোমের ভিতরে আছে সেন্ট্রিওল, আর তোমরা জানো সেন্ট্রিওল হচ্ছে মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হয়। তো এই যে এটার ভিতরে যে সেন্ট্রিওল আছে, এই মাইক্রোটিউবুলগুলো এখানে ছুটবে। তাহলে দেখো মাইক্রোটিউবুলগুলো এখানে ছুটতেছে, এটাও মাইক্রোটিউবুলগুলো এখানে ছুটতেছে, এটাও এই যে মাইক্রোটিউবুলগুলো এখানে ছুটতেছে। তো মাইক্রোটিউবুলগুলো ছুটতে 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 কী তৈরি করে ফেলতেছে? একটা স্পিন্ডল যন্ত্র তৈরি করতে বলতেছে। তার মানে স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য যে কাঁচামাল দরকার, এই কাঁচামাল G2 ফেজে তৈরি হতেই হবে। যেমন একটি সেন্ট্রোজোম দুটি সেন্ট্রোজোমে পরিণত হয়েছে, সো পরবর্তীতে কি হবে? পরবর্তীতে সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়ে হয়, যা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, এটাই খুব ইম্পর্টেন্ট লাইন, কারণ স্পিন্ডল যন্ত্র ছাড়া তুমি মাইটোসিস করতে পারবে না, কারণ ক্রোমোজোমগুলোকে স্পিন্ডল যন্ত্র লাগতে হবে। আর স্পিন্ডল যন্ত্র তোমার মাইটোসিসের সৃষ্টি হয় কিভাবে? এই G2 ফেজে। এই যে কাঁচামালগুলো এখানেই তৈরি হওয়া থাকে, এখানে তৈরি হওয়া থাকে বিদায় মেটাফিজে গিয়ে ইজিলি আমরা সেল ডিভিশনটা করতে পারি, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়া থাকে। এই জিনিসগুলো G2 ফেজে হইতেই হবে, না হলে কিন্তু হবে না। এই জিনিসটা যদি মিসিং হয়, একটা সেল কখনো M ফেজে যাইতে পারবে না। এই জিনিসটা একটা সেলের ভিতর হইতেই হবে, একটা সেলের ভিতর এই জিনিসটা হইতেই হবে, এটা বুঝলা। নাম্বার 3 কি হইতে পারে? সেটা হচ্ছে নাম্বার 3, বিভাজনের জন্য প্রচুর এটিপি তৈরি হয়, তোমরা জানো যে কোষ বিভাজন একটা জটিল প্রক্রিয়া, যেখানে অনেকগুলো ধাপ থাকে। তো এই বিভাজন প্রক্রিয়া সম্পন্নের জন্য কোষের কিন্তু অনেক শক্তির প্রয়োজন পড়ে। তাই কোষ কি করবে? এখানেই কিন্তু অনেকগুলো এটিপি তৈরি করে রাখবে, G2 ফেজেই কিন্তু অনেকগুলো এটিপি তৈরি করে রাখবে, যে এটিপিগুলোকে কাজে লাগাই সে M ফেজে মাইটোসিস সেল ডিভিশনটা করতে পারবে। তো এই তারপর কি হতে পারে? 4 নাম্বার এখানে কি লিখছে? হ্যাঁ, ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। যথেষ্ট পরিমাণে MPF তৈরি হতে হবে, যথেষ্ট পরিমাণে MPF। অনেকে মনে করবা যে MPF কি, বা অনেকে তো জানোই না। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে দেখো MPF-টা দেখা যাচ্ছে না। MPF-টা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটা কি তোমরা একটু পরে বুঝবা, এটা এখন বুঝালে বুঝবা না। যে তোমার দেখো যে একটা সেল যখন G2-তে আছে, G2 থেকে যদি M ফেজে যেতে হয়, যথেষ্ট পরিমাণে MPF তৈরি হইতে হবে। এটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটা প্রমোট করে কাকে? সেলকে কোথায় প্রমোট করে? মাইটোসিসে প্রমোট করে। ধরো একটা সেল এখান থেকে মাইটোসিসে ঢুকতে চাচ্ছে, ওখানে যদি যথেষ্ট পরিমাণে MPF তৈরি না হয়, তাহলে একটা সেল এখান থেকে এখানে যেতে পারবে না। তাহলে এটা হচ্ছে প্রমোট করে সেলকে মাইটোসিসে। তো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা কি? যখন আমি একটু ডিটেলস বলবো, যখন আমি দেখাবো যে কোষচক্র কীভাবে নিয়ন্ত্রিত হয়, তখন তুমি এটা বুঝবে। তো আপাতত আমার এটা এখানে বোঝানোর দরকার নাই। তো মনে রাখবে জাস্ট যথেষ্ট পরিমাণে MPF যদি তৈরি না হয়, তাহলে একটা সেল G2 থেকে M ফেজে যেতে পারবে না। এবং মনে রাখবা যে 5 নাম্বার, সেল আরও সাইজে বড় হবে, তোমরা দেখো এখানে সেল বড় হয়েছিল না, এই G2-তে এসে সেল আরও বেশি বড় হবে, তাহলে কোষের বৃদ্ধি করতেছে না। এটা হচ্ছে G2। আবার বলতেছি G2 ফেজে কি হয়? প্রথমে একটি সেন্ট্রোজোম দুটি সেন্ট্রোজোমে পরিণত হয়। কেন? কারণ সেন্ট্রোজোমে আছে সেন্ট্রিওলগুলো কি করে? মাইক্রোটিউবুল ছুড়ে দিয়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। এই যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করলো। তারপর 3 নাম্বার, বিভাজনের জন্য প্রচুর এটিপি লাগে, কারণ কোষ বিভাজন একটা জটিল প্রসেস, এখানে অনেক এটিপি লাগবে, এটা এখানে তৈরি হয়। 4 নাম্বার, যথেষ্ট পরিমাণে MPF তৈরি হতে হবে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হতে হবে, না হলে একটা সেল এখান থেকে এখানে যেতে পারবে না। এটা কি আমরা একটু পরে বুঝবো। সেল আরও সাইজে বড় হবে, সেল আরও বেশি বৃদ্ধি পাবে। এই ঘটনাগুলো যদি হয়, তাহলে একটা সেল G2 থেকে M এ যেতে পারবে, আর M এ গিয়ে সে ফাইনালি কোষ বিভাজিত হতে পারবে। দেখো কত কাহিনী করা লাগছে একটা সেলকে। তার মানে তোমরা যে মনে করো একটা সেল ইজিলি সেল ডিভিশন করে ফেলতে পারবে,
পারবে না। একটা সেলকে G1 S এবং G2 সাব ফেজ অতিক্রম করে তারপর M ফেজে যাইতে হবে। তার মানে একটা সেলকে যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নিতে হচ্ছে এবং নিজেকে সুসম্পন্ন করতে হচ্ছে। সে পারলেই তারপর সে M ফেজে ঢুকে মাইটোসিস সেল ডিভিশন করতে পারবে। এটাই হচ্ছে সেল সাইকেল। তো সেল সাইকেল যখন তোমরা বিভিন্ন ফেজের কাজ লিখবা এই লাইনগুলাই লিখবা, আমি যে লাইনগুলো তুলে দিছি এই লাইনগুলাই লিখবা। এটাই হচ্ছে আমাদের সেল সাইকেলের ব্যাখ্যা। কিন্তু এই ব্যাখ্যাটা এখানেই শেষ হয় নাই, ব্যাখ্যাটা আরও আছে। সেটা হচ্ছে এই যে সেল সাইকেলটা কিভাবে নিয়ন্ত্রিত হয়। আবার বলতেছি, সেল সাইকেলটা কিভাবে নিয়ন্ত্রিত হয়। তার আগে তোমরা আমাকে একটু বলো যে এই কোষ বিভাজনে এই যে এতক্ষণ ধরে যা বুঝাইছি এখানে কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে আমাকে বলে, এটা ক্লিয়ার করি। এখন একটা মারাত্মক লেভেলের একটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রিত হয়। তুমি যদি কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রিত হয় বুঝতে পারো, তাহলে তুমি অ্যাকচুয়ালি সেল সাইকেলটা আরও ভালোভাবে বুঝতে পারবে। সো এই জিনিসগুলো যেগুলো আমি লিখছি এগুলো বুঝছো কিনা আমাকে একটু বলো। ওকে, আশা করি বুঝছো। তো আমরা এখন এটা মুছে দিচ্ছি। এখন আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রিত হয়। দেখো লাইন, তোমরা আমার সাথে সাথে এটা নোট করবে। কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রিত হয় এটা নোট করবে। কিভাবে নিয়ন্ত্রিত হয় এই জিনিসটা। এই যে সেল সাইকেলটা দেখতেছ, এই যে সেল এখান থেকে এখানে যাচ্ছে, যাওয়া আসা করতেছে, মানে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এই জিনিসটা কিভাবে নিয়ন্ত্রিত হয়। তো কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রিত হয় এটা বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে যে কোষ চক্রটা কিভাবে শুরু হয়। তোমাকে আগে বুঝতে হবে কোষ চক্রটা কিভাবে শুরু হয়। কিভাবে শুরু হয় বুঝতে পারবা, তারপর আমরা কোষ চক্রটা কিভাবে হয় এটা আমরা বুঝতে পারবো। তার মানে এর আগে জানতে হবে কি কোষ চক্র কিভাবে শুরু হয়। কোষ চক্র শুরু হওয়া, মনে রাখবা কোষ চক্র যদি শুরু হতে হয় কিছু বাহ্যিক উদ্দীপনা লাগে। বাহ্যিক উদ্দীপনার মাধ্যমে কোষ চক্রটা কি হয়, শুরু হয়। কিভাবে, যেমন দেখো বাহ্যিক উদ্দীপনা বলতে কি বোঝাচ্ছে। প্রথমে আসো জিএফ মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। কিছু গ্রোথ ফ্যাক্টর লাগে, ওই গ্রোথ ফ্যাক্টরগুলো বাহ্যিক উদ্দীপনা হিসেবে কাজ করে। বা হরমোনও কিন্তু গ্রোথ ফ্যাক্টরের মতো কাজ করে, মানে বাহ্যিক উদ্দীপনা হিসেবে কাজ করে। তো কিছু বাহ্যিক উদ্দীপনা মানে গ্রোথ ফ্যাক্টর অথবা হরমোন কোষ চক্রটা শুরু করতে কি করে, সাহায্য করে। কিভাবে কোষ চক্রটা শুরু করার নির্দেশ দেয়। তাহলে কিছু বাহ্যিক উদ্দীপনা, আবার বলতেছি, কিছু বাহ্যিক উদ্দীপনা মানে গ্রোথ ফ্যাক্টর বা হরমোন কোষ চক্র শুরু করার নির্দেশ দেয়। কিভাবে, ফর এক্সাম্পল তোমার এই হাতের এই জায়গাটা কেটে গেছে। তো হাতের এই জায়গাটা কেটে যাওয়া মানে কি, এখানে যে সেলগুলো আছে সেলগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে এই সেলগুলো কি হইতে হবে, এখানে যে ক্ষতস্থানটা তৈরি হয়েছে এই ক্ষতস্থানটা কি করতে হবে, পূরণ হইতে হবে। তার মানে এই জায়গায় নতুন সেল আসতে হবে, তার মানে সেল ডিভিশন করতে হবে। আর এই যে সেল ডিভিশনটা কিভাবে করতেছে, তোমার যে স্থানটা কাটছে ওখানে যে অনুচক্রিকা আছে, অনুচক্রিকা একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিবে। কি করবে, আবার বলতেছি এই জিনিসটা বুঝো, অনুচক্রিকা একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিবে এবং এই গ্রোথ ফ্যাক্টরটা আশেপাশের সেলের কাছে যাবে এবং আশেপাশের সেলের কাছে গিয়ে ওই গ্রোথ ফ্যাক্টরটা ওখানে অ্যাটাচ হবে। গ্রোথ ফ্যাক্টরটা ওখানে অ্যাটাচ হয়ে একটা সিগন্যাল দিবে, সেটা হচ্ছে তোমাকে এখন বিভাজিত হতে হবে। সেলদেরকে একটা সিগন্যাল দিবে কি, সেলগুলোকে বিভাজিত হতে হবে। তো সেলগুলো কী করে, তার সাইকেলটা শুরু করে দেয়, সেল সাইকেলটা তাড়াতাড়ি শুরু করে দেয় এবং সেল সাইকেলটা তাড়াতাড়ি শুরু করে দিয়ে এইখানে ক্ষতস্থানটা দূর করে। তার মানে এখানে কোষ চক্রটা শুরু করছে কে, গ্রোথ ফ্যাক্টরটা তৈরি করে দিছে কে, অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দিছে। ওইটা সেলের কাছে গেছে, আশেপাশে সেলের কাছে গেছে, আশেপাশে সেলের কাছে গিয়ে ওখানে বসে সেলকে নির্দেশ দিছে যে তোমাকে এখন বিভাজিত হতে হবে। তো এখন সেলের কী হয়ে গেছে, কোষ চক্র শুরু হয়ে গেছে।
তাহলে এই যে বাহ্যিক উদ্দীপনা বা গ্রোথ ফ্যাক্টর এভাবেই কোষ চক্র শুরু করতে নির্দেশ দেয়। আরও এক্সাম্পল দিতে পারি, যেমন তোমার ভিতরে যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন তোমার ইমিউনোসেলের সংখ্যা বৃদ্ধি হতে হবে। তো ইমিউনোসেলের সংখ্যা অ্যাকচুয়ালি কীভাবে বৃদ্ধি পায়? তোমার যে WBC আছে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা কী করে একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে দেয়। তো ওই গ্রোথ ফ্যাক্টরটা বিভিন্ন ইমিউনোসেলের কাছে যাবে, বিভিন্ন ইমিউনোসেলের কাছে গিয়ে ওখানে বসবে, বসে কী করবে, ওকে সিগন্যাল দিবে তোমাকে এখন বিভাজিত হতে হবে, তুমি তাড়াতাড়ি বিভাজিত হও। তো এ কী করবে, সেল সাইকেলটা শুরু করে দিবে। তো সেল সাইকেলটা শুরু করে সে তাড়াতাড়ি কী হবে, বৃদ্ধি হবে। তার মানে এখানে আসল কাহিনীটা কী করতেছে, আসল কোষ চক্রটা শুরু করতেছে এটা কি, GF মানে গ্রোথ ফ্যাক্টর। আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো যে তোমার বোন মেরুতে যে রোহিত রেড ব্লাড সেল থাকে আমাদের যে বোন মেরো, এবং বোন মেরুতে রেড ব্লাড সেল যদি তুমি তৈরি করতে চাও, মানে অসংখ্য রেড ব্লাড সেল যদি তৈরি করতে চাও, তাহলে তোমাকে কিডনি থেকে একটা হরমোন রিলিজ হতে হবে। কিডনি থেকে একটা হরমোনের নাম হচ্ছে ইরিথ্রোপয়েটিন। এটা হচ্ছে একটা হরমোন। ওই হরমোন কি করবে, বোন মেরুতে গিয়ে RBCর গায়ে বসবে, RBCর উপরে বসে একে নির্দেশ দিবে তোমাকে এখন বিভাজিত হতে হবে। তো রেড ব্লাড সেল কী করবে, তাড়াতাড়ি কোষ চক্রটা শুরু করে দিবে, শুরু করে বিভাজিত হবে। তার মানে এই গ্রোথ ফ্যাক্টর বা হরমোনগুলাই মূলত কোষ চক্র শুরু করতে, তাহলে বাহ্যিক উদ্দীপনা কি করে, কোষ চক্র শুরু করে। একটা এক্সাম্পল দিই, দেখো এটা ধরো আমার একটা সেল, এবং এটা হচ্ছে সেলের নিউক্লিয়াস, এবং তোমরা জানো প্রতিটা সেলে একটা রিসেপ্টর থাকে। এটা হচ্ছে সেলের রিসেপ্টর প্রোটিন, খেয়াল করো এটা হচ্ছে সেলের, এটা হচ্ছে রিসেপ্টর প্রোটিন। এখন এই সেলটা কিন্তু এখনো তার কোষ চক্রটা শুরু করবে না যতক্ষণ না পর্যন্ত একটা গ্রোথ ফ্যাক্টর এখানে এসে যুক্ত হয়। তাহলে দেখো একটা গ্রোথ ফ্যাক্টর আসছে, এই যে দেখো, এই যে এটাই হচ্ছে আমাদের গ্রোথ ফ্যাক্টর, এবং এই গ্রোথ ফ্যাক্টরটা এসে এই সেলের রিসেপ্টর প্রোটিনের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এই ভিতরের দিকে একটা সিগন্যাল পাঠাইছে যে তুমি তাড়াতাড়ি তোমার কোষ চক্রটা শুরু করো, তোমাকে বিভাজিত হতে হবে। তাহলে গ্রোথ ফ্যাক্টরটাই মূলত কি করছে, কোষ চক্রটা শুরু করছে। এটাই বুঝাতে যাচ্ছি, আশা করি বুঝতে পারছো। এবার দেখো গ্রোথ ফ্যাক্টর তো শুরু করলো, এবার কোষ চক্র যে শুরু হইলো, এই শুরুটা এভাবে ত্বরান্বিত কিভাবে হয়, মানে G1 থেকে S এ, S থেকে G2 তে, G2 থেকে ফাইনালি M এ, এই যে ত্বরান্বিত হওয়াটা, এই ত্বরান্বিত হওয়াটা নির্ভর করে অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে, অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে, অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে কোষ চক্র ত্বরান্বিত হয়, কোষ চক্র ত্বরান্বিত হয়। ত্বরান্বিত মানে কি, ধরো একটা কোষ G1 থেকে S এ আসছে, সেটা হচ্ছে উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে কিন্তু G1 থেকে S এ আসবে। S থেকে G2 আসছে কেন, অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে। G2 থেকে ফাইনালি কোথায় গেছে, M এ গেছে। এই যে যাওয়াটা, এই যাওয়াটা কে করে দেয়, অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমেই হয়। কিভাবে, ফর এক্সাম্পল তোমরা দেখো এই G1 আর S এ একটা চেক পয়েন্ট থাকে, খেয়াল করো এই G1 আর S এর মাঝখানে একটা চেক পয়েন্ট থাকে। দেখো এই যে আমি একটা চেক পয়েন্ট রাখলাম, আরেকটা মেজর চেক পয়েন্ট থাকে G2 আর M এ, এদিক দিয়ে আরেকটা চেক পয়েন্ট থাকে। তাহলে খেয়াল করো G1 আর S এর মাঝখানে একটা চেক পয়েন্ট থাকে, আবার G2 আর M এর মাঝখানে একটা চেক পয়েন্ট থাকে। এটাকে বলা হয় G1S চেক পয়েন্ট, এটাকে বলা হয় G2M চেক পয়েন্ট। কেন নামটা এরকম কেন, বুঝতেই পারতেছ, কারণ হচ্ছে এটা হচ্ছে G1 আর S এর মাঝখানে আছে, আর এটা হচ্ছে G2 আর M এর মাঝখানে আছে, তাই নামটাও এরকম। চেক পয়েন্টের কাজ কি তোমরা ইজিলি বুঝতে পারছো, চেক পয়েন্টের কাজ চেক করা। যেমন মার্কেটে গেলে চেক পয়েন্ট থাকে, স্টেডিয়ামে গেলে ঢুকতে গেলে চেক পয়েন্ট থাকে। তারা চেক করে, কি চেক করে, তুমি আদৌ স্টেডিয়ামে ঢোকার যোগ্য কিনা, তুমি কি সন্ত্রাসী কিনা। তুমি যদি সন্ত্রাসী হও তুমি স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারবে না। তুমি যদি অবৈধ কিছু নিয়ে আসো তুমি ঢুকতে পারবে না, তাহলে তুমি যোগ্য না। তুমি যদি ফিটফাট হয়ে ভালো মতো মানে ফিটফাট হয়ে যেতে পারো তাহলে চেক পয়েন্ট দিয়ে তোমাকে ঢুকাবে। তার মানে চেক পয়েন্ট চেক করে, কি চেক করে, যেমন ধরো একটা সেল G1 এ আছে, সো G1 থেকে সে S এ প্রবেশ করতে চাচ্ছে। তো G1 থেকে যদি S এ প্রবেশ করতে চায়, এই চেক পয়েন্টটা
যদি গ্রিন সিগন্যাল দেয়, এই চেক পয়েন্টটা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলেই একটা সেল G1 থেকে S এ যেতে পারবে। কিন্তু এই চেক পয়েন্টটা যদি রেড সিগন্যাল দেয়, কি দেয়? রেড সিগন্যাল দেয়, মানে সেলটা যোগ্য না, S এ প্রবেশ করার যোগ্য না, তাহলে সেলটা G1 থেকে S এ যেতে পারবে না, সে G1 এই আটকা পড়ে যাবে। তাহলে দুইটা ঘটনা, এই চেক পয়েন্টটা যদি গ্রিন সিগন্যাল দেয়, গ্রিন সিগন্যাল দেওয়া মানে তুমি যোগ্য, মানে সেলটা যোগ্য। কেন যোগ্য? কারণ ডিএনএ রেপ্লিকেশন করার জন্য যা যা দরকার সে সেগুলো তৈরি করে রাখছে, তাহলে সেলটা যোগ্য বিধায় গ্রিন সিগন্যাল পাইছে বিধায় সে এখান থেকে যেতে পারবে। কিন্তু ধরো একটা সেল এখানে রেড সিগন্যাল পাইলো, রেড সিগন্যাল মানে হচ্ছে এখান থেকে এখানে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ সে বিভাজিত হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ প্রস্তুতি নেয় বা সে বিভাজিত হতে চায় না। তার মানে সে যদি বিভাজিত হতে না চায় তাহলে সে G1 থেকে S এ প্রবেশ করতে পারবে না। যদি যোগ্য না হয় তাহলে G1 থেকে S এ প্রবেশ করতে পারবে না। তার মানে এখানে যে সেলগুলো আটকে পড়বে তারা চাইলে সেল সাইকেল থেকে বাইরে হয়ে যেতে পারে। কিভাবে? এদিক দিয়ে আরেকটা ফেজ আছে, খেয়াল করো, এদিক দিয়ে আরেকটা ফেজ আছে, এটা হচ্ছে G0 ফেজ, একটু লিখে রাখো, এটা হচ্ছে G0 ফেজ। G0 ফেজ মানে হচ্ছে ধরো কোনো সেল G1 এ আছে বাট G1 থেকে S এ যেতে পারতেছে না। তাহলে এ যেতে পারতেছে না কেন? কারণ এ যোগ্য না বা এ বিভাজিত হতে চায় না। তো এ যেহেতু বিভাজিত হতে চায় না, এ চাইলে সেল সাইকেল থেকে আউট হয়ে যেতে পারে। যেমন দেখো এই G1 এর সাথে আরেকটা ফেজ আছে, সেটা হচ্ছে G0 ফেজ। তার মানে G0 ফেজে তারাই যাবে যে সকল সেল বিভাজিত হতে পারে না। তার মানে G0 ফেজে কারা যাবে? যে সকল সেল বিভাজিত হতে পারে না তারাই কিন্তু G1 ফেজে গিয়ে এখান থেকে সেল সাইকেল থেকে আউট হয়ে যাবে। দেখো G0 কিন্তু সেল সাইকেলের ভিতরে পড়ে না, এটা হচ্ছে সেল সাইকেল থেকে বাইর হওয়ার পথ। তাহলে কোনো একটা সেল যদি বিভাজিত হতে না চায়, এ কিন্তু চাইলে G0 দিয়ে বের হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল আমাদের ম্যাচিউর রেড ব্লাড সেল, কি ম্যাচিউর RBC, এ G0 দিয়ে বাইর হয়ে যাবে গা। নিউরন, এ কি করবে? G0 দিয়ে বাইর হয়ে যাবে। উদ্ভিদের স্থায়ী কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ, এ কি করবে? G0 দিয়ে বাইর হয়ে যাবে গা। তো যারা G1 এ আটকা পড়বে, এখানে যাইতে পারবে না, তারা G0 দিয়ে বাইরে যাবে। মানে যে সকল সেল বিভাজিত হতে পারে না, যেমন ম্যাচিউর RBC, নিউরন, উদ্ভিদের স্থায়ী কোষ, তারা G0 দিয়ে বাইরে চলে যাবে। এবার সামহাও একটা সেল গ্রিন সিগন্যাল পাইছে, সামহাও কি পাইছে? গ্রিন সিগন্যাল পাইছে, চেক পয়েন্ট, ও এখান থেকে এখানে প্রবেশ করছে। তারপর এখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটলো, S থেকে সে কোথায় প্রবেশ করলো? G2 তে। কারণ এখানে তেমন কোনো চেক পয়েন্ট নাই, তো এখানে আসতে পারলেই মোটামুটি এখানে আসতে পারবা, ধরে নাও। তো এখন দেখো G2 থেকে যদি M এ যেতে চায়, আরেকটা চেক পয়েন্টের সম্মুখীন হতে হচ্ছে তাকে। এই দেখো G2 থেকে M এ যেতে হলে আরেকটা চেক পয়েন্ট লাগতেছে, G2M চেক পয়েন্ট। তার মানে G2 থেকে M এ যদি যেতে চায়, ওই সেলকে এই চেক পয়েন্ট যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে সে M ফেজে যেতে পারবে। আর যদি এই চেক পয়েন্ট গ্রিন সিগন্যাল না দেয় তাহলে M ফেজে যেতে পারবে না, সে এখানে G2 তেই আটকা পড়বে। তাহলে এমন সেলও আছে এই দুইটাকে অতিক্রম করছে, আবার G2 তে গিয়ে আটকা পড়ছে। এমন সেলও আছে এই দুইটাকে অতিক্রম করছে কিন্তু G2 দিকে আটকা পড়ছে, M এ যাইতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ এই চেক পয়েন্টটা তাকে রেড সিগন্যাল দিচ্ছে। রেড সিগন্যাল কেন দিচ্ছে? কারণ সে প্রয়োজনীয় পরিমাণ যেগুলো তৈরি হওয়া দরকার মাইটোসিস করার জন্য, যা যা দরকার G2 ফেজে, সেগুলো তৈরি করতে পারে নাই। তাই সে G2 থেকে M এ যাইতে পারতেছে না। সোজা হিসাব একদম বাস্তবতার সাথে চিন্তা করো। G2 থেকে কেন M এ যেতে পারতেছে? G2 তে যা যা করা দরকার সে সেগুলো তৈরি করতে পারে নাই, যার কারণে চেক পয়েন্ট রেড সিগন্যাল দিচ্ছে, সে এখানে যেতে পারতেছে না। তাহলে সে G2 তে আটকা পড়ছে, তার মানে সে এখনো কোষ বিভাজিত করতে পারতেছে না। আর গ্রিন সিগন্যাল দিলে সে M এ গিয়ে রেড সেল ডিভিশন করবে। এটাই হচ্ছে চেক পয়েন্টের কাজ, এটাই হচ্ছে চেক পয়েন্টের কাজ। কিন্তু এই যে চেক পয়েন্ট কখন গ্রিন হয় কখন রেড হয়, এই যে আমি বললাম রেড সিগন্যাল দিলে যাইতে পারবে না, গ্রিন সিগন্যাল দিলে যাইতে পারবে, এই জিনিসগুলো কিছু কেমিক্যালের উপর ডিপেন্ড করে। আবার বলতেছি, এই যে এটা রেড সিগন্যাল হচ্ছে, গ্রিন সিগন্যাল হচ্ছে, রেড সিগন্যাল হলে যাইতে পারবে, গ্রিন সিগন্যাল হলে যাইতে পারবে না, এই জিনিসগুলো কিছু কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে। একটু দেখি দেখো কিভাবে হয়। যেমন দেখো অভ্যন্তরীণ উদ্দীপনা কিভাবে, ধরো একটা এনজাইম আছে নাম হচ্ছে, খেয়াল করো একদম মজা, একটা এনজাইম আছে নাম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট, খুবই মজা। দেখো
সাইক্লিন, আমি অ্যাকচুয়ালি উপর থেকে লিখি, এটা মুছে দিই, এখান থেকে লিখি, হ্যাঁ একটু মুছে দিই। দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট একটা এনজাইম আছে, নাম হচ্ছে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এবং খেয়াল করো এটা যেহেতু কাইনেস এনজাইম মানে আমি তাদেরকে বলি এটা একটা এনজাইম, কাইনেস এনজাইম। তোমরা জানো কাইনেস এনজাইম আছে তারাই যারা ফসফেট গ্রুপকে ট্রান্সফার করতে পারে। তাহলে এখানে একটা ফসফেট গ্রুপ আছে, তার মানে কাইনেস এনজাইম কি করবে, যে কোনো পদার্থে ফসফেট গ্রুপ ট্রান্সফার করতে পারবে, দ্যাটস ওয়াই এটা কাইনেস, তোমরা জানো। এখন দেখো এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এটা একটা এনজাইম না, এটা কিন্তু আমাদের সেলেই থাকে। তার মানে দেখো এটা অলওয়েজ প্রেজেন্ট, তার মানে এই এনজাইমটা তোমার সেলে থাকবেই। ধরো একটা সেল G1 আছে, তো ওই G1 ফেজে যে সেলটা আছে ওই সেলে কিন্তু এই এনজাইমগুলো প্রেজেন্ট থাকবে, অলওয়েজ প্রেজেন্ট, সবসময় উপস্থিত থাকে। তবে বাট ইনঅ্যাক্টিভ, কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এটা মজা, একটু 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 মনোযোগ দাও, এটাই আমার লাস্ট টপিক। অলওয়েজ প্রেজেন্ট মানে সেলে থাকবে, কোথায় থাকবে, সেলেই তো থাকবে, সেলে থাকবে কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায়, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এটাকে যদি অ্যাক্টিভ করতে হয় এটা একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, নামেই লেখা আছে দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট, মানে এটা একটা সাইক্লিন প্রোটিনের উপর ডিপেন্ড করে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, ডিপেন্ডেন্ট মানে নির্ভর করা, সাইক্লিন মানে এই এনজাইমটা সাইক্লিন প্রোটিনের উপর নির্ভর করে। যদি একটা স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হয় এটার সাথে যুক্ত হয় তখন এটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হবে। তাহলে ধরো এরকম যে আমি এখানে প্লাস লিখলাম, প্লাস দিয়ে লিখলাম সাইক্লিন প্রোটিন, তার মানে তোমার একটা স্পেশাল সাইক্লিন প্রোটিন তৈরি হইতে হবে, স্পেসিফিক প্রোটিন তৈরি হতে হবে। এটা কিন্তু তোমার সেলের ভিতর থাকে না, তার মানে খেয়াল করো এটা অলওয়েজ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস অলওয়েজ প্রেজেন্ট, সেলের ভিতরে থাকে বাট ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এবং এটাকে অ্যাক্টিভ করতে হলে সাইক্লিন লাগবে, কিন্তু সাইক্লিন সেলে থাকে না, এটাকে তৈরি হইতে হবে। ধরো G1 ফেজে একটা নির্দিষ্ট সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে এবং ওই সাইক্লিন প্রোটিনটা এবার কার সাথে যুক্ত হবে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, বা এটাকে সংক্ষেপে লেখে সিডিকে, এটাকে সংক্ষেপে লেখে সিডিকে এর সাথে যুক্ত হবে। তাহলে দেখো সিডিকে এর সাথে কে যুক্ত হবে, একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি হয়েছে না, নাম কি সাইক্লিন প্রোটিন, এটা তৈরি হতে হবে, যে এটা তৈরি হতে হবে, এটা তৈরি হয়ে এখন এটা কার সাথে যুক্ত হবে, সিডিকে এর সাথে। তাহলে দেখো এই সিডিকে এর সাথে সাইক্লিন যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করছে। এখন এটা কি আছে, অ্যাক্টিভ আছে। নর্মালি এটা ইনঅ্যাক্টিভ ছিল, যখনই একটা স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হয়ে গেছে এখন এই স্পেসিফিক সাইক্লিন প্রোটিনটা সিডিকে এর সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করছে, ফলে সিডিকে ইনঅ্যাক্টিভ থেকে হয়ে গেছে অ্যাক্টিভ। এই ঘটনাটা ঘটতেই হবে, এই ঘটনা যদি না ঘটে তোমার সেল কখনো G1 থেকে S এ যেতে পারবে না, S থেকে G2 তে যেতে পারবে না, G2 থেকে M এ যেতে পারবে না। এই জিনিসটাকে অ্যাক্টিভ হতেই হবে, এটাই হচ্ছে মেইন থিং। তুমি যদি এটা বুঝো, এখন যেটা বলবো সেটা বুঝো কোনো ব্যাপারই না। তুমি যদি এটা বুঝো, আবার বলতেছি তোমার সেলে কিন্তু সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসটা থাকেই, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। তো এটাকে অ্যাক্টিভ করতে হলে একটা স্পেশাল সাইক্লিন প্রোটিন তৈরি হইতে হবে, কারণ এটা সাইক্লিনের উপর ডিপেন্ড করে, নাম দেখো। তাহলে একটা স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, এবার এটাকে এটার সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করছে, আর কমপ্লেক্সটা ইনঅ্যাক্টিভ থেকে হয়ে গেছে অ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে দেখো G1 এ কি হয়, একটা সাইক্লিন প্রোটিন, তাহলে G1 দেখো G1 এ কি হয়, সাইক্লিন প্রোটিন স্পেসিফিক প্রোটিন তৈরি হতে হবে, স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হইতে হবে। তাহলে সাইক্লিন প্রোটিনগুলো কি কি একটু দেখো, আমি লিখতেছি, দেখো সাইক্লিন প্রোটিনগুলো কি কি আমি একটু লিখতেছি, দেখো একটা হচ্ছে CYC, মনে রাখবা CYC দিয়ে আমি বুঝাইতে যাচ্ছি সাইক্লিন প্রোটিন। একটা সাইক্লিন প্রোটিন হচ্ছে ধরো CYCD, আর একটা সাইক্লিন প্রোটিন হচ্ছে CYCE। দেখো তোমার G1 ফেজে দুইটা সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, একটা হচ্ছে সাইক্লিন D আর একটা হচ্ছে সাইক্লিন E।
এটা তৈরি হয়েছে যে তোমার সেলে নাই, কিন্তু তোমার সেলে যেটা আছে সেটা হচ্ছে সিডিকে, অলওয়েজ প্রেজেন্ট। আর তোমার G1 কি হয়েছে, দুইটা সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, এবং ওই দুইটা সাইক্লিন প্রোটিন কার সাথে যুক্ত হবে, দুইটা সিডিকে এর সাথে যুক্ত হবে। তাহলে দেখো এই যে আমি দেখালাম একটা সিডিকে নাম হচ্ছে, এই দেখো এই যে সিডিকে, এটা না, এটা তো প্রেজেন্ট, এটা তো অলওয়েজ প্রেজেন্ট আছে। একটা সিডিকে নাম হচ্ছে CDK2, আরেকটা সিডিকে সেটা নাম হচ্ছে CDK4। তাহলে এখানে যে সাইক্লিন ডিটা দেখতেছ, এই সাইক্লিন ডিটা CDK4 এর সাথে যুক্ত করে, দেখো সাইক্লিন ডি। তাহলে সাইক্লিন ডি প্রোটিনটা, এই যে দেখো এখানে সাইক্লিন লেখা আছে, সাইক্লিন কার সাথে যুক্ত হবে, সিডিকে এর সাথে। তাহলে দেখো সাইক্লিন D4টা এটা তোমার সেলে আসেই, কারণ আমি বলছি এটা প্রেজেন্ট, এটা থাকেই। CDK4 এর সাথে এই সাইক্লিন ডি যেটা তৈরি হয়েছে এটা যুক্ত হয়েছে, আর CDK2 এর সাথে সাইক্লিন ই প্রোটিনটা যেটা তৈরি হয়েছে এটা যুক্ত হয়েছে, দেখো সাইক্লিন ই। এখন এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, দেখো এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা হওয়ার পর কি ঘটবে সেটা হচ্ছে কি, দেখা যাচ্ছে কিনা আগে আমি দেখি একটু। ওকে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু ভাই হায়ার লেভেলের, মানে হালকা হায়ার লেভেল পড়া, আমি জিনিসটা একটু সহজ করে বলতেছি। এই ঘটনাটা ঘটলো, এটা এই দুইটা এখন অ্যাক্টিভ হয়ে গেল। এবার দেখো এটা একটা প্রোটিনকে ইনঅ্যাক্টিভ করবে। কোন প্রোটিনকে, দেখো নাম হচ্ছে আরবি প্রোটিন, দেখো নাম কি, দেখো আরবি প্রোটিন। এই দেখো এটা আরবি প্রোটিনের কাজ কি, নর্মালি দেখো আমি কথাগুলো লিখো আগে। নর্মালি এটা কি, এটা হচ্ছে নর্মালি অ্যাক্টিভ থেকে ডিএনএ রেপ্লিকেশন হতে দেয় না। নর্মালি অ্যাক্টিভ থেকে ডিএনএ রেপ্লিকেশন হতে দেয় না। তার মানে আরবি প্রোটিনটা কি একটু পরিচয় করা দিয়েছি। দেখো আরবি প্রোটিনটা হচ্ছে এমন একটা প্রোটিন যেটা নর্মালি অ্যাক্টিভ অবস্থায় থাকে, এবং অ্যাক্টিভ থাকলে ডিএনএ রেপ্লিকেশন ভাই হইতেই দিবে না। তার মানে অ্যাজ ফেজে ডিএনএ রেপ্লিকেশন হইতে দিচ্ছে না। তো এটা হইলে তো হবে না, কারণ ডিএনএ রেপ্লিকেশন তো ভাই হইতেই হবে। তার মানে এই আরবি প্রোটিনকে ইনঅ্যাক্টিভ করতে হবে। আর এই আরবি প্রোটিনকে ইনঅ্যাক্টিভ করে কে, সিডিকে, এটা এবং এটা। কিভাবে, ফসফেট গ্রুপ আছে না, এই যে এখানে ফসফেট গ্রুপ আছে না, এই আরবি প্রোটিনে পাঠিয়ে দিবে। তাহলে একটা ফসফেট গ্রুপ আরবি প্রোটিনকে পাঠিয়েছে, তার মানে এটা আরবি প্রোটিনকে কি করছে, ফসফোরাইলেটেড করছে। এটা আরবি প্রোটিনকে কি করছে, ফসফোরাইলেটেড করছে। ফসফেট গ্রুপটা এখান থেকে এখানে পাঠিয়ে দিছে। এখন আরবি প্রোটিন হয়ে গেছে ইনঅ্যাক্টিভ, এতক্ষণ তো অ্যাক্টিভ ছিল, এখন আরবি প্রোটিন হয়ে গেছে ইনঅ্যাক্টিভ। এখন তুমি আমাকে বলো, আরবি প্রোটিন যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে সে কি আর ডিএনএ রেপ্লিকেশন বাধা দিতে পারবে, ডিএনএ রেপ্লিকেশন হতে দিতে বাধা দিতে পারবে? এখন সে আর ডিএনএ রেপ্লিকেশন বাধা দিতে পারবে না। যার কারণে চেক পয়েন্টটা, এই যে G1S চেক পয়েন্টে গ্রিন সিগন্যাল দিবে। G1S চেক পয়েন্ট গ্রিন সিগন্যাল দেওয়ার কারণে G1 থেকে সেলটা এস ফেজে আসবে, আর এস ফেজে এসে সে ডিএনএ রেপ্লিকেশন করতে পারবে। কারণ দেখো আরবি প্রোটিনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, আর আরবি প্রোটিন যদি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে সে ডিএনএ রেপ্লিকেশন হতে বাধা দিবে না। তার মানে এখন এক সেলটা এই চেক পয়েন্টটা ভেদ করে, মানে গ্রিন সিগন্যাল পাওয়ার মাধ্যমে G1 থেকে এসে আসতে পারছে। এটাই হচ্ছে মেইন থিং। এবার চিন্তা করো, সে এসে আসছে, সে এখন ডিএনএ রেপ্লিকেশন, আরবি প্রোটিনটা তাকে আর ডিএনএ রেপ্লিকেশন হতে বাধা দিচ্ছে না, ডিএনএ রেপ্লিকেশন করতে পারতেছে। এখন এস ফেজে আরেক ধরনের সাইক্লিন প্রোটিন তৈরি হবে। নর্মালি মনে রাখবা, প্রত্যেকটা ফেজেই কিন্তু সাইক্লিন প্রোটিন তৈরি হয়। এখানে সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে না, এখানেও সাইক্লিন প্রোটিন তৈরি হবে, অন্যটা আর কি। আর সিডিকে তো অলওয়েজ প্রেজেন্ট থাকে, সিডিকে তো সেলে থাকেই। এখানে এক ধরনের সাইক্লিন প্রোটিন তৈরি হবে, এখানেই লিখতেছি দেখো, এস ফেজে এক ধরনের সাইক্লিন প্রোটিন তৈরি হবে, সেটার নাম হচ্ছে সাইক্লিন এ। এস ফেজে আরেক ধরনের সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, সাইক্লিন এ। এবার এটা কার সাথে যুক্ত হবে, CDK2 এর সাথে যুক্ত হবে। তাহলে সাইক্লিন এটা CDK2 এর সাথে যুক্ত হওয়ার কারণে এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে এটা কি হবে, অ্যাক্টিভেট ডিএনএ রেপ্লিকেশন। এটা কি করবে, অ্যাক্টিভেট ডিএনএ রেপ্লিকেশন, যার কারণে এখন এস ফেজে ইজিলি ডিএনএ রেপ্লিকেশন হবে। তার মানে এটা ডিএনএ রেপ্লিকেশন কি করে দিল, অ্যাক্টিভ করে দিল। কারণ
অ্যাক্টিভ না হলে তো ডিএনএ রেপ্লিকেশন হবে না। সাইক্লিন এটা এখানে প্রডিউস হয়েছে, সাইক্লিন এটা প্রডিউস হয়ে সিডিকে এর সাথে বাইন্ড করছে, কারণ সিডিকে অলওয়েজ প্রেজেন্ট থাকে, এটা তৈরি হইতে হয় যে এটা তৈরি হয়েছে, এটা তো প্রেজেন্ট থাকেই, বাইন্ড করে যুক্ত হয়েছে, এটা ডিএনএ রেপ্লিকেশন অ্যাক্টিভ করে দিল এবং এস ফেজে কি হইল, ইজিলি ডিএনএ রেপ্লিকেশনটা হইল। এবার আসলে সেলটা এস ফেজ থেকে G2-তে আসছে, এবার G2-তেও কিন্তু একটা স্পেশাল সাইক্লিন প্রোটিন তৈরি হয়, এটা দেখো, এটা মনে রাখো, G2-তে কিন্তু একটা স্পেশাল সাইক্লিন প্রোটিন তৈরি হয় এই G2-তে, সেটা হচ্ছে সাইক্লিন বি। এই সাইক্লিন বি, এবার G2 ফেজ একটা সাইক্লিন প্রোটিন তৈরি হলো যেটা হচ্ছে সাইক্লিন বি। এই সাইক্লিন বিটা সিডিকে এর সাথে যুক্ত হবে, এটা সেম দেখো সিডিকে, তাহলে সিডিকে কত, সিডিকে 1, এবং সিডিকে 1 এর সাথে যুক্ত হওয়ার কারণে এবার ঘটনা কি ঘটবে, সেলটা G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে পারবে। তার মানে দেখো প্রমোট মাইটোসিস, প্রমোট মাইটোসিস, তার মানে সেলটা ফাইনালি G2 থেকে এমে যেতে পারতেছে। কার কারণে, কারণ G2-তে একটা সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, আমি বারবার বলতেছি সাইক্লিন প্রোটিন তৈরি হবে, সাইক্লিন বি যেটা সিডিকে এর সাথে যুক্ত হয়েছে, আমি বারবার বলতেছি সিডিকে কিন্তু উপস্থিত থাকে, তৈরি হতে হবে না, যুক্ত হওয়ার কারণে এটা মাইটোসিস প্রমোট করবে, মানে সেলটা G2 থেকে এমে যেতে পারবে, আর চেক পয়েন্টে গ্রিন সিগন্যাল দিবে, চেক পয়েন্টে গ্রিন সিগন্যাল দিবে, যার কারণে এটা G2 থেকে এমে যেতে পারবে। এই ঘটনাগুলো ঘটছে, এখন সেলটা মাইটোসিসে প্রবেশ করলো, মাইটোসিস প্রবেশ করেছে, মাইটোসিস করতে পারলো। এবার আসো, এই যে ক্লাইটিন বি আর সিডিকে দেখতেছো, এটাকেই বলে MPF, এটাকেই বলে MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, যেটা আমি G2-তে বলছিলাম যে MPF তুমি ওখানে বললে বুঝবা না, এখন তুমি MPF বুঝতে পারতেছো। তার মানে MPF হচ্ছে একটা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, MPF হচ্ছে একটা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, MPF হচ্ছে একটা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স। এখন যেহেতু MPF তৈরি হয়ে গেছে, আর আমরা বলছি MPF যদি তৈরি হয় তাহলেই একটা সেল G2 থেকে এমে যেতে পারবে, কারণ MPF এর মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, মানে এটা সেলকে মাইটোসিসে যাইতে প্রমোট করে। তো মনে রাখবা, MPF তৈরি হলে, এটাই হচ্ছে MPF, ঠিক আছে, এটাই হচ্ছে MPF, MPF তৈরি হলে সেল G2 থেকে এমে যাবে, সেল G2 থেকে এম ফেজে যাবে, যেটা তোমাদের বইয়ে আছে, লেখা আছে, দেখবা। এটাই হচ্ছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা। অনেক কাহিনী লিখছি না, বইতে এত কিছু নাই, তো তোমাদেরও এত কিছু জানার দরকার নাই, তোমরা জাস্ট এটাই মাথায় রাখবা যে প্রতিটা ফেজে নির্দিষ্ট সাইক্লিন প্রোটিন তৈরি হয়, এবং ওই সাইক্লিন প্রোটিনটা সিডিকের সাথে যুক্ত হয়, সিডিকের সাথে যুক্ত হয়ে সেলটাকে প্রমোট করে, মানে G1 থেকে এসে, এস থেকে G2-তে, ফাইনালি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা তৈরি করে এম ফেজে প্রবেশ করায়, মাইটোসিস কোষ বিভাজন করে। এটাও হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ উদ্দীপনায় দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সিডিকে যেটা তোমার সেলেই থাকবে, আর একটা হচ্ছে সাইক্লিন প্রোটিন, ওটা থাকবে না, ওটা তৈরি হইতে হবে। যেমন দেখো G1-এ সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, সিডিকের সাথে যুক্ত হয়ে এটা অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভ করে সেলকে G1 থেকে এসে পাঠিয়ে দিছে, এসে আরেক ধরনের সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, ওইটা সিডিকের সাথে যুক্ত হয়ে এটাকে সেলে এখানে ডিএনএ রেপ্লিকেশনটা করাইছে, পরে এস থেকে G2-তে যেতে পারছে। আর G2-তে আরেকটা সাইক্লিন প্রোটিন তৈরি হয়েছে, ওইটা সিডিকের সাথে যুক্ত হয়েছে, যেটাকে আমরা বলতেছি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এটা তৈরি হওয়ার কারণেই G2টা সেলটা G2 থেকে এমে যেতে পারছে। এটাই হচ্ছে তোমার সেল সাইকেল, আর সেল সাইকেল এভাবেই নিয়ন্ত্রিত হয়। তো তোমরা জিনিসটাকে এত কঠিন ভাবিও না, জিনিসটা মোটেও কঠিন নয়, একদম সোজা, তোমাকে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। আর তুমি বলতে পারো ভাই এগুলো পড়াইছেন কেন, এগুলো কি আমাদের লাগবে কিনা, আমি বলবো এগুলো তোমাদের লাগবে না, কারণ আমি কখনো পরীক্ষার জন্য তো পড়াই, মানে ওভাবে চিন্তা করে পড়াই না যে এটা পরীক্ষায় আসবে না। আমি চাই যে তুমি ভালোভাবে ডিটেলস আকারে বুঝো, কারণ এগুলো যখন তুমি বইয়ে পড়বা না, সাইক্লিং জিনিসগুলো পড়বা না, তখন তুমি সন্তুষ্ট হবা না, স্যাটিসফাই হবে না। লেখাগুলো দেখে, বইয়ের লেখাগুলো দেখে তুমি কখনোই সন্তুষ্ট ফিল করবা না, কারণ এখানে এখানে কী বুঝাইতে যাচ্ছে, সাইক্লিং দিয়ে কী হবে, সিডিকে দিয়ে কী হবে, কী বুঝাইতে যাচ্ছে ওরা, কিছু একটা কথা, একটা সিঙ্গেল লাইন লিখবে তারা, ওরা ওটা দিয়ে জীবনে স্যাটিসফাই হতে পারবে না। তো তোমাকে এই জিনিসটা দেখে তোমাকে একটু স্যাটিসফাই হতে হবে, স্যাটিসফাই হতে পারলেই তুমি বইটা পড়ে ভালোভাবে লিখতে পারবে।
একটা স্যাটিসফ্যাকশন বলতে একটা কথা আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি বললাম যে কোষচক্র নিয়ন্ত্রিত হয় কিভাবে, এটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বাহ্যিক উদ্দীপনা লাগে, মানে গ্রোথ ফ্যাক্টর লাগে, হরমোন তৈরি হতে হয়, গ্রোথ ফ্যাক্টর তৈরি হলেই কোষচক্র শুরু হবে। তারপর অভ্যন্তরীণ উদ্দীপনা লাগে, মানে সাইক্লিন প্রোটিন লাগে আর সিডিকে লাগে, অভ্যন্তরীণ উদ্দীপনা আমাদের তৈরি হয়। তো তোমরা আবার রেকর্ড দেখবা, রেকর্ড দেখে জিনিসটা ভালোভাবে বুঝবা। তো সেই পর্যন্ত সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে সেল সাইকেলটা আনকন্ট্রোল হয়ে যায়। এটা তো কিভাবে সেল সাইকেলটা কন্ট্রোল হয় ওইটা দেখাইছি। তো সেল সাইকেল কন্ট্রোলটা কিভাবে নষ্ট হয় ওইটা আমরা দেখব। তো তোমরা জানো সেল সাইকেল কন্ট্রোলটা যদি নষ্ট হয়, এই যে এটা কন্ট্রোল, এভাবে সেল সাইকেলটা কন্ট্রোল হয়। সামহাউ যদি সেল সাইকেলে এই কন্ট্রোলটা নষ্ট হয় তাহলে টিউমার তৈরি হবে, মানে ক্যান্সার তৈরি হবে। ওইটাই আমরা দেখব কিভাবে হয় এবং মাইটোসিস পড়ব। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।